হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাওয়াস ফিজিক্স। তাহলে আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফিজিক্সের বেসিক ম্যাথমেটিক্স, এবং এই সম্পূর্ণ ডিসকাশন হবে ইন ওয়ান শট। ওকে, তো জাস্ট এই ভিডিওটা দেখলেই তোমাদের ফিজিক্সের জন্য বেসিক ম্যাথমেটিক্স যতটুকু লাগবে ততটুকু কভার হয়ে যাবে। খুব বেশি বকে ওয়ান শটটাকে অনেক বড় করা হবে না, ওয়ান শটটাকে একদম ওয়ান শটের মতো করেই করা হবে, ঠিক আছে? সো সময় নষ্ট না করে শুরু করা যাক বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স। লেটস স্টার্ট, জাস্ট আ মিনিট। ওকে, তো বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স এর জন্য আমাদেরকে সবথেকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের বেসিক ম্যাথমেটিক্স ফিজিক্সের জন্য কি কি লাগবে। সবথেকে আগে যেটা জানবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই কোঅর্ডিনেট জিওমেট্রিতে বেসিক্যালি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, কোনো একটা ইকুয়েশন থেকে কার্ভকে ট্রেস করা, স্ট্রেট লাইনের ইকুয়েশন জানা, এই সমস্ত। তো সবথেকে আগে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো পয়েন্টের মাঝে ডিস্টেন্স কি করে বার করব। তো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা বেসিক্যালি স্টার্ট করছি কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে। ওকে, আমরা স্টার্ট করছি কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকেই আমরা এখানে ফোকাস করব। তো ফার্স্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। দুটো পয়েন্টের মাঝে আমাকে ডিস্টেন্স বার করতে হবে, এবং সেটা 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে। আমরা 3 ডাইমেনশনালটাকে আগে দেখছি। তো দুটো পয়েন্ট আমরা নিয়ে নিচ্ছি x1 y1 z1, এই হচ্ছে একটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2 z2। ওকে, এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে ডিস্টেন্সটা বার করতে হবে। ডিস্টেন্সের ফর্মুলা কি হবে? ডিস্টেন্স ফর্মুলা d, এটা ইজ ইকুয়াল টু root over x1 minus x2 whole square plus y1 minus y2 square plus z1 minus z2 তার স্কয়ার। এটা করলে আমরা ডিস্টেন্সের ফর্মুলা আমরা পেয়ে যাবো। তোমরা এটাকে নোট করে নেবে। আমি ফর্মুলা কিভাবে আসছে সেই ডেরিভেশনে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ফর্মুলা ওয়াইজ খুব ইম্পর্টেন্ট পার্টগুলোকে হাইলাইট করছি। সো ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস আমরা যদি বার করতে চাই তাহলে দুটো পয়েন্ট আমি কনসিডার করছি। এখানে 3 ডাইমেনশনাল কেস নিয়েছি, যদি 2 ডাইমেনশনাল কেস নিই তাহলে জেডটা আমরা এখানে রাখবো না, যদি এক্স ওয়াই প্লেনে কনসিডার করি। ওয়াই জেড প্লেনে যদি থাকে তো এক্সট্রা থাকবে না, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে এটা হলো ডিস্টেন্স। এবার কোঅর্ডিনেট জিওমেট্রির নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। Equation of straight line. So এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ব্যাপারটা কি? নরমালি আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে নিউজটা স্টার্ট করব। এক্সাম্পল হিসেবে নিচ্ছি, মনে করো 5x plus 4y is equal to 20. ওকে, এটা একটা ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ওকে, তো এবার এই যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটাকে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে এন্ড ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে। ওকে, কোশ্চেনটা আই থিংক বুঝতে পেরেছো যে এক্স অ্যাক্সিস যেটা আছে, ঠিক আছে, এটা তো এক্স অ্যাক্সিস আর এটা হলো এর ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করবে, ওয়াই অ্যাক্সিসে কোন পয়েন্টে কাট করবে। তো এক্স অ্যাক্সিসকে এটা যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা আমরা কি করে বার করব? যদি এই ইকুয়েশন আমি y is equal to 0 পুট করে দিই তাহলে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে আমরা পেয়ে যাব। ওকে, তো y is equal to 0 যদি এটাকে পুট করি তাহলে দেখো এখানে আমরা x এর যেটা ভ্যালু আসছে সেই x এর ভ্যালু আসছে 4, তাহলে y is equal to 0 হলে x is equal to 4 আসছে। Similarly, if we put x is equal to 0 then we get যে পয়েন্টে y কে কাট করছে, ঠিক আছে।
তাহলে আমরা যদি এখানে x = 0 পুট করি তাহলে আমরা y কে কোন পয়েন্টে কাট করছে সেটা পেয়ে যাব। y কে কোন পয়েন্টে কাট করবে সেটা হবে 5। জাস্ট ইকুয়েশনে পুট করে দেখো, এই y = 0 পুট করলে আমরা x = 4 পাবো, আর যদি x = 0 পুট করি তাহলে আমরা y = 5 পাবো। তাহলে আমরা এখান থেকে এতটুকু তো ইজিলি বুঝতে পারছি যে এইখানে আমরা y অ্যাক্সিসে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি এবং এন্ড সেটা হয়ে যাচ্ছে 5, x অ্যাক্সিসে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে 4। তাহলে স্ট্রেট লাইনটা কি রকম হবে, এরকম টাইপের হবে, এন্ড এটাকে x এবং y অ্যাক্সিসে এরকম দুটো পয়েন্টে কাট করছে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে y অ্যাক্সিসে, তার মানে এটা হয়ে যাচ্ছে 0,5। ঠিক আছে, এই x যে পয়েন্টটা কাট করছে সেই পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটা হয়ে যাচ্ছে 4,0। যদি আমরা এই ছবিটাকে একটু বড় করে দেখতে চাই তাহলে ছবিটাকে যদি বড় করে দেখাই তাহলে কি রকম হচ্ছে ব্যাপারটা, যে এই হচ্ছে আমাদের অ্যাক্সিস। জাস্ট আ মিনিট, পরের স্লাইডে দেখাই বেটার অপশন। ওকে, এটা হলো y অ্যাক্সিস, এটা হলো x অ্যাক্সিস। এবার এখানে যে স্ট্রেট লাইনটা আমরা নিয়েছি সেই স্ট্রেট লাইনটা এইটাকে এরকম ভাবে কাট করেছে। এই যে পয়েন্টটা এখানে আমরা নিয়ে নেব, এটা হচ্ছে 0,5, আর এখানে যে পয়েন্টটা নিয়েছি সেটা হচ্ছে 4,0। তাহলে এটা হচ্ছে অরিজিন, এটা a পয়েন্ট, এটা হলো b পয়েন্ট। এবার এই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে, সেই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটাকে আমি থিটা কনসিডার করছি। এবার যদি এই থিটাটাকে আমাকে বার করতে হয়, টু ফাইন্ড থিটা, আমরা কি করব, আমরা এই ভেতরে যে অ্যাঙ্গেলটাকে আমরা নিয়ে নেব, ভেতরের অ্যাঙ্গেলটা কি হবে 180 - থিটা। তাহলে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল AOB ট্রায়াঙ্গেল থেকে ইফ উই ফাইন্ড tan 180 - থিটা, এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা ইজ ইকুয়াল টু সিম্পলি AO ডিভাইডেড বাই OB হবে। ওকে, এন্ড এই AO এর ভ্যালু কত, AO এর ভ্যালু হচ্ছে 5, OB এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো এখানে tan 180 - থিটা মানে হয়ে যাবে -tan থিটা। ফর ট্রিগোনোমেট্রি রুল অনুযায়ী 180 tan 180 - থিটা ইকুয়াল টু -tan থিটা হয়, সেটা ইজ ইকুয়াল টু -5/4 হচ্ছে। তাহলে আমরা tan থিটা এখানে যেটা আমরা পাচ্ছি, ওকে, tan থিটা যেটা পাচ্ছি সেই tan থিটার ভ্যালুটা আসছে -5/4। তাহলে এটা হয়ে গেল এই যে স্ট্রেট লাইনটা পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে, খুব ভালোভাবে বুঝবি, পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে এটা ট্যানজেন্ট। ওকে, তার মানে আমরা এই যে থিটা, সেই থিটার ভ্যালুটা ইজিলি এখান থেকে বার করতে পারবো। এবার এই যে tan থিটাটা আমরা পেলাম, এই tan থিটাটাকেই বলা হয় স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, স্লোপ অফ স্ট্রেট লাইন। ওকে, আর এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, স্মল m দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার আমরা আবার ইকুয়েশনটাতে ফিরে চলে যাব, যে ইকুয়েশনটা আমাকে ইনিশিয়ালি দিয়েছিল সেই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ঠিকভাবে অবজার্ভ করি, যে 5x + 4y = 20, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা একটু এরকম ভাবে লিখতে পারি, 4y = -5x + 20। তাহলে y -5/4 প্লাস 20/4 মানে হয়ে যাচ্ছে 5, -5x/4 প্লাস 5, এরকম আমরা পাচ্ছি। এবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই যে ফরম্যাটটা এলো, এই ফরম্যাটে দেখ এই যে 5টা কি, 5টা আমি অ্যাকচুয়ালি y অ্যাক্সিসে যতটা কাট করছে সেটা পেয়ে যাচ্ছি, এন্ড এটাকে বলা হয় ইন্টারসেকশন অ্যালং y অ্যাক্সিস, যেটাকে c দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর 5/4 কে -5/4, দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, কে স্মল m দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দেন ইন জেনারেল আমি এটাকে এরকম ভাবে বলতে পারি, y = mx + c। এই যে ইকুয়েশনটা হলো, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ওকে, where m is the slope, and c is the interception along y axis. Okay, so y axis এর ইন্টারসেপশনটা আমরা পাচ্ছি, ঠিক আছে, c দিয়ে, আর m টা স্লোপটাকে রিপ্রেজেন্ট করছে। এবার এখানে যে ইকুয়েশনটা আমরা নিয়েছিলাম, সেই ইকুয়েশনে স্ট্রেট লাইনটা স্লোপ কি আসছে, স্ট্রেট লাইনটা স্লোপ হচ্ছে -5/4, মানে স্লোপটা হচ্ছে নেগেটিভ। স্লোপটা নেগেটিভ কখন হবে, যখন এই যে থিটাটা গ্রেটার দেন 180। ওকে,
তার মানে আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো যে if m greater than 0 then theta less than 90 degree. Okay, if m less than 0 then theta greater than 90 degree. ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এখান থেকে আমরা স্লোপ সম্পর্কে আইডিয়া করতে পারছি। ওকে, তার মানে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন y = mx + c, সেখান থেকে আমরা স্লোপটা বলতে পারবো এন্ড ইন্টারসেপশন along y অ্যাক্সিসটা বলতে পারবো। ওকে, আই থিংক ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে একটা লাইক। ওকে, এরপরে যদি আমরা একটা এক্সাম্পল নিই, ঠিক আছে, এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল হচ্ছে 2x minus 3y is equal to 5। ঠিক আছে, এই ইকুয়েশনে স্ট্রেট লাইনের স্লোপ বার করতে হবে। তাই একে আমাকে y = mx + c ফরম্যাটে লিখতে হবে আগে। ওকে, y = mx + c ফরম্যাটে লিখতে হবে। ভিডিওটা পজ করে নিজে লেখার চেষ্টা কর। ওকে, তাহলে আমরা কি পাবো এখানে? পেয়ে যাব -3y is equal to -2x is equal to -2x plus 5, then y is equal to 2/3 to x minus 5/3। ওকে, তাহলে এটাকে যদি y is equal to mx plus c এর সঙ্গে কম্পেয়ার করা হয়, কার সঙ্গে কম্পেয়ার করছি? কম্পেয়ার করব y is equal to mx plus c এর সাথে। তাহলে আমরা m এর ভ্যালুটা কি পাবো? 2/3, c এর ভ্যালুটা কি পাবো? -5/3। তার মানে স্লোপটা কত? 2/3, আর ইন্টারসেপশনটা কত? -5/3। মানে ইন্টারসেপশনটা নেগেটিভ। তাহলে স্ট্রেট লাইনটা দেখতে কেমন হবে? স্ট্রেট লাইনটার ইন্টারসেপশনটা নেগেটিভ এসছে, তার মানে এরকম হবে। আর স্লোপটা পজিটিভ এসছে, তার মানে এই অ্যাঙ্গেলটা একটা less than 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। মানে পজিটিভ এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটা less than 90 ডিগ্রি হবে। তার মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর স্ট্রেট লাইনটা দেখতে হয়ে যাবে এমনি। ক্লিয়ার হয়েছে? এবার আরেকটু আপগ্রেডেড ফরম্যাটে আমরা যদি যাই, দেখো কি বলবে? বলবে যে যদি আমি এরকম নিই ax plus by plus c is equal to 0, দেন এইখান থেকে আমাকে যদি বলে যে ফাইন্ড দ্য স্লোপ। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে ওইরকম ভাবে লিখতে হবে। কি করতে হবে? বেসিক্যালি আমরা ইকুয়েশনটাকে y = mx plus c এর মতো লিখবো। এটার জন্য কি করতে হবে? x and আলাদা যে কনস্ট্যান্ট গুলো আছে এদেরকে সবাইকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও এন্ড y কে উইথ সিঙ্গেল কোএফিশিয়েন্ট করে দাও ইন লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা এটা করতে পারবো। এন্ড সেই সেম জিনিসটা আমরা এখানে করব। কি বললাম? যে y কে রেখে দিয়ে বাকি সবাইকে সাইড চেঞ্জ করে দাও। ওকে, দেন y কে সিঙ্গেল কোএফিশিয়েন্টের করে দাও, তাহলেই আমরা পেয়ে যাব y = mx plus c ফরম্যাটের। তাহলে এখানে আমরা m এর ভ্যালু পেয়ে যাচ্ছি -b/a, c এর ভ্যালু পেয়ে যাচ্ছি -c/a। ওকে, c এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি -c/a। তাহলে দেখো এখান থেকে একটা ফর্মুলাও আমরা খুব ইজিলি পেয়ে যাব যে এইরকম টাইপের যদি কোনো একটা ইকুয়েশনকে লেখা থাকে, এইরকম টাইপের আমরা যদি কোনো একটা ইকুয়েশনকে লিখি, তাহলে এইখান থেকে তার স্লোপ m এর ভ্যালু হয়ে যাবে -a/b। এবার আমাকে বারবার করে এত বড় করে লেখার দরকার নাই, এইটা হয়ে গেল আমাদের ফর্মুলা। ওকে, -a/b এন্ড ইন্টারসেপশনটা হবে -c/b। তাহলে আমরা এই ফর্মুলার অ্যাপ্লিকেশনটাকেও দেখে নিই। অ্যাপ্লিকেশন হচ্ছে আমি যেটা দিয়েছিলাম এক্সাম্পলে সেটাই করি। 5x + 4y is equal to 20। এর স্লোপ কত? সো ফর্মুলা হচ্ছে -a/b। a is the coefficient of x and b is the coefficient of y। তাহলে a হচ্ছে coefficient of x -5 divided by 4। so this is the slope of this straight line। ওকে, ইন্টারসেপশনের জন্য এখানে দেখো, এখানে রাইট হ্যান্ড সাইডে অ্যাকচুয়ালি 0 করতে হবে। তার মানে এখানে 20টাকে আমাকে সাইড চেঞ্জ করে -20 করে নিতে হবে। তারপরে আমি যে ইন্টারসেপশন বার করি -c/b করে, দেন ডেফিনেটলি উই উইল গেট দ্য ইন্টারসেপশন along y axis। ওকে, আই থিংক এটা ক্লিয়ার হয়েছে। তার মানে এবার এখান থেকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি। কি কোশ্চেন? স্ট্রেট লাইনটা দেওয়া থাকবে আর ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে তোমাকে স্ট্রেট লাইনটাকে ড্র করতে হবে। ঠিক আছে, স্ট্রেট লাইনটাকে ড্র করতে হবে। কি রকম ইকুয়েশনটা হচ্ছে 5x plus 3y is equal to 15। এটার ইকুয়েশনটাকে ড্র, স্ট্রেট লাইনটাকে ড্র করো। স্ট্রেট লাইনটা কেমন হবে? খুব ইজি। ইকুয়েশনে ড্র কর, স্ট্রেট লাইনটা কেমন হবে দেখে নে। এর স্লোপ কত হবে? প্রথমে স্লোপ কত হবে?
ভিডিওটা পজ করে স্লোপ কত হবে দেখে নে, আমি এখানে স্লোপটা ক্যালকুলেট করে বলছি। স্লোপের ফর্মুলা হচ্ছে -a/b, সো এখানে 5 আছে, এখানে 3 আছে, সো -5/3 এটা হচ্ছে স্লোপ, মানে স্লোপটা আমরা নেগেটিভ পাবো, বুঝে গেছি। ইন্টারসেপশনটা কি হবে, 15 কে সাইড চেঞ্জ করলে -15 হয়, আমাদের এখানে ফর্মুলা দেওয়া আছে -c/b হচ্ছে আমার ইন্টারসেপশন, তার মানে মাইনাস সাইড চেঞ্জ করব -15 ডিভাইডেড বাই b হচ্ছে কত, এখানে b হচ্ছে আমার এখানে 3, তার মানে এখানে যে ইন্টারসেপশনটা আসবে সেই ইন্টারসেপশনটা হয়ে যাবে +5, তার মানে এর যে ইন্টারসেপশন সেটা পজিটিভ এন্ড যে অ্যাঙ্গেলটা আছে মানে যে স্লোপটা আছে স্লোপটা নেগেটিভ, মানে ইন্টারসেপশন পজিটিভ মানে পজিটিভ y অ্যাক্সিস কে কাট করবে, আর যে যে স্লোপটা আছে স্লোপটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, ওকে, মানে লেস দেন স্লোপ লেস দেন 0, দ্যাট মিন্স এখানে অবটিউজ অ্যাঙ্গেল ট্রিট করবে। তাহলে স্ট্রেট লাইনটা দেখতে এরকম টাইপের হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আরেকবার আমি বলে দিচ্ছি কি করব। সিম্পলি আমার কাছে ফর্মুলা আছে যে স্লোপের ফর্মুলা হচ্ছে -a/b। ইকুয়েশনকে দেখবো, ইকুয়েশনকে দেখে a আর b কে আগে চেক করে নেব। a ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ x, b ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ y, তাহলে এই দুটোকে নিয়ে আমরা পেয়ে যাব m ইজ ইকুয়াল টু -5/3 ফ্রম দিস ইকুয়েশন। আর সিমিলারলি সেখান থেকে আমি যদি ইন্টারসেপশন বার করতে চাই, ইন্টারসেপশনের ফর্মুলা হচ্ছে -c/b, সে -c/b, তো এখানে c টাকে অ্যাকচুয়ালি সাইড চেঞ্জ করে পরে আমি পাবো সেটা হবে -15 এন্ড ওটাকে অ্যাপ্লাই করে আমরা ইজিলি ইন্টারসেপশনটাও পেয়ে যাব। আই থিংক ইটস ক্লিয়ার। এবার স্ট্রেট লাইনের আমি অন্য একটা ফরম্যাটে যাব। স্ট্রেট লাইনের অন্য আরেকটা ইম্পর্টেন্ট ফরম্যাট হচ্ছে, যদি স্ট্রেট লাইনটাকে আমি এরকম ভাবে লিখি যে 5x প্লাস, আমি সেম এক্সাম্পল ইউজ করছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, ওকে, 5x plus 4y is equal to 20। এবার এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটাকে বোথ সাইড ইফ উই ডিভাইড দিস ইকুয়েশন বোথ সাইড উইথ 20, দেন আমরা কি পাবো, দেন আমরা পাবো 5x/20 plus 4y/20 is equal to 1। তাহলে এখানে আমরা পেয়ে যাবো x/4 plus y/5 is equal to 1, এটা পাবো। তারপরে এই যে ফরম্যাটটা এলো, এই ফরম্যাটটাকে আমি বলি ইন্টারসেপশন ফরম্যাট। কি বলি? ইন্টারসেপশন ফর্ম। আর এটাকে লেখা হয় x/a plus y/b is equal to 1, এইরকম ভাবে এটাকে লেখা হয়, ঠিক আছে। তাহলে এই x/a plus y/b is equal to 1 এই ফরম্যাটে একটা ইকুয়েশনকে লিখলে আমরা অ্যাকচুয়ালি x এর ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারসেপশন অ্যালং x অ্যাক্সিস, y এর ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারসেপশন অ্যালং y অ্যাক্সিস। এন্ড ইন দিস ইকুয়েশন আমি কি লিখলাম, x/a, और এখানে যেটা লিখেছি x/4, সো 4 is the intersection along x axis। দেখো তোমরা স্ট্রেট লাইনটাকে একদম প্রথমেই আমি ড্র করেছিলাম, দেখো এখানে ইন্টারসেপশনটা along x axis আর y axis ড্র করা আছে, ঠিক আছে। একটা 4 এখানে লেখা আছে, x is equal to 4 when y is equal to 0, that is the intersection along x axis, আর y is equal to 5 when x is equal to 0, that is intersection along y axis, okay। সেই সেম জিনিসটা আমরা জাস্ট এই সাইড চেঞ্জ করে পেয়ে যাচ্ছি, ওই কারণে এটাকে ইন্টারসেপশন ফর্ম বলে, ওকে, ক্লিয়ার। এবার দেখো স্ট্রেট লাইন ড্র করা তোমাদের কাছে আরো বেশি ইজি হয়ে গেল। কি রকম টাইপের? এক্সাম্পল নিয়ে নাও, তাহলে বুঝে যাবে। 2x plus 3y is equal to 6, জাস্ট ডিভাইড করে দাও 6 দিয়ে বোথ সাইড, তাহলে আমরা x/3 plus y/2 is equal to 1 পাবো। তার মানে এই স্ট্রেট লাইনের x এর যে ইন্টারসেপশন, x এর ইন্টারসেপশন 3, y এর ইন্টারসেপশন 2, তার মানে স্ট্রেট লাইনটা দেখতে কেমন হবে? স্ট্রেট লাইনটা দেখতে হয়ে যাবে এই রকম টাইপের, ওকে। x এর ইন্টারসেপশন y এর ইন্টারসেপশন পেয়ে গেলাম। আর স্লোপ কত? স্লোপটা হচ্ছে মাইনাস অফ x এর কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই y এর কোএফিশিয়েন্ট, তো স্লোপ হয়ে যাচ্ছে -2/3, ওকে। আই থিংক ক্লিয়ার হয়েছে তোমাদের এটা। তাহলে x/a plus y/b is equal to 1, এটা হচ্ছে ইন্টারসেপশন ফরম্যাট। আর আগে যেটা নিলাম y is equal to mx plus c, সেটা থেকে আমরা স্লোপের ফরম্যাট, ওটা স্লোপ ক্যালকুলেট করে একটা স্ট্রেট লাইনকে ড্র করা বেসিক্যালি আমাদের এখানে টার্গেট ছিল, এন্ড সেটার জন্য তুমি এবেল হয়েছো, ওকে, ভেরি গুড, ওকে। তো এবার আমি এখানে কতগুলো তোমাদেরকে যে ধরনের নিউমেরিক্যালস এখানে করাচ্ছি সেই ধরনের নিউমেরিক্যাল আমি এই ভিডিওর লিংকে তোমাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলের বা টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেবো, সেখানে এর কিছু নিউমেরিক্যালস দেওয়া থাকবে, সেই নিউমেরিক্যালস তোমরা প্র্যাকটিস করবে, ডেফিনেটলি ইট উইল বি ভেরি হেল্পফুল, ওকে।
এবার চলে আসবো যেটা সেটা হচ্ছে স্ট্রেট লাইন তো আমাদের হয়ে গেল। এবার আমরা বিভিন্ন কার্ভের ইকুয়েশনে আসবো। ওকে, বিভিন্ন কার্ভের ইকুয়েশন। তো সেই রকম কার্ভের ইকুয়েশন কি রকম টাইপের? প্রথমে আমরা সার্কেল থেকে স্টার্ট করছি। ওকে, ফ্রম সার্কেল। তো সার্কেলের ইকুয়েশন কেমন হবে? সার্কেলের ইকুয়েশন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। কিভাবে এলো? অ্যাকচুয়ালি এখানে আলফা কমা বিটা is the center of the straight line, the center of the circle. ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এর সার্কেলটাকে ড্র করি এরকম হয়ে যাবে। জাস্ট এ মিনিট, এভাবে ভালো হচ্ছে না, একটা সার্কেল এখানে প্লেস করছি একটু। So we'll insert a circle here. That's better. ওকে, তাহলে এখানে যে আমরা সার্কেলটা নিয়েছি, এই যে সার্কেলের মধ্যে আমরা মিড পয়েন্ট নিয়ে নেব। এটা হচ্ছে মিড পয়েন্ট আলফা কমা বিটা। ওকে, আর এর সার্কামফারেন্স একটা পয়েন্ট নিচ্ছি এক্স কমা ওয়াই। তাহলে আলফা কমা বিটা থেকে এক্স কমা ওয়াই এর যে ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, and we'll represent this as r. ওকে, r দিয়ে আমরা সার্কেলের রেডিয়াসকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এই আমি ডিসটেন্সের ফর্মুলা ইউজ করব। এখানে দেখো ডিসটেন্সের ফর্মুলা ইউজ করেছি যে x মাইনাস আলফা, দ্যাট ইজ x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার। এটা রুট ইজ ইকুয়াল টু r হতো, তো সেই রুটটার জায়গায় আমি r স্কয়ার পুট করে দিলাম। সো উইল গেট দিস ইকুয়েশন। ওকে, এটাকে একটু সলভ করলে আমরা এই ইকুয়েশনটার একটা বড় ফরম্যাট পাবো। ওকে, তার মানে যদি কোনো একটা ইকুয়েশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম ভাবে আছে, তাহলে সেখান থেকে আমরা সেটা ডিটেক্ট করতে পারবো যে এটা একটা সার্কেলের ইকুয়েশন হতে পারে। ওকে, এন্ড এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 alpha x minus 2 beta y minus alpha square plus beta alpha square plus beta square minus r square is equal to 0. And a equation if we put alpha is equal to minus g and beta is equal to minus f, then we will get this type of equation, that is x square plus y square plus 2 gx প্লাস 2fy প্লাস এই যে পুরো টার্মটা আছে, পুরো টার্মটাকে আমরা c দিয়ে রিপ্রেজেন্ট করব ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই রকম টাইপের যে ইকুয়েশন পাবো, এই ইকুয়েশনগুলোকে আমরা বলবো সার্কেলের ইকুয়েশন। ওকে, এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা সার্কেলের ইকুয়েশন বলবো, যেখানে আমরা এই যে c যেটা পেয়েছি, এই c থেকে c মানে কি? c মানে হচ্ছে এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে ইজিলি আলফা স্কয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইটা যেটা পেলাম, এখান থেকে আমরা আর এর ভ্যালুটা খুব ইজিলি বার করতে পারবো। কিরকম ভাবে বেরোবে আর এর ভ্যালু? আলফা স্কোয়ারের জায়গায় আমরা পুট করে দেবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এখানে সি। তাহলে আমরা কি করলাম? বেসিক্যালি আলফা এন্ড বিটার জায়গায় জি পুট করেছি, মাইনাস জি এন্ড মাইনাস এফ মাইনাস জি এন্ড মাইনাস এফ পুট করেছি, এন্ড জাস্ট আর এর ভ্যালুটা আমরা ওখান থেকে সাইড চেঞ্জ করে পেয়ে গেলাম যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ওকে, তাহলে এই রকম টাইপের যে ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এরকম টাইপের ইকুয়েশন যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো? সেটা একটা সার্কুলার ইকুয়েশন। ওকে, সো আই থিংক ইটস ক্লিয়ার দ্যাট সার্কুলার ইকুয়েশন কেমন হবে। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে আসবো নেক্সট যে কার্ভটা, সেটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলার ইকুয়েশন খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। দেখো,
সো প্যারাবোলার ইকুয়েশনটা কেমন হবে? প্যারাবোলার ইকুয়েশন দু রকম টাইপের হয়। y is equal to kx square, just a minute, y square is equal to kx একটা টাইপের ইকুয়েশন হয়, আর এটা x square is equal to ky আর একটা টাইপের ইকুয়েশন। তো এখানে y square is equal to kx এই যে ইকুয়েশনটা আছে এর যদি গ্রাফটা আমরা দেখি তাহলে কেমন হবে সেটা দেখো। y square is equal to kx, for simplicity আমি কনসিডার করে নিচ্ছি k is equal to 1, ওকে, সিম্পলিসিটির জন্য k is equal to 1 কে আমি কনসিডার করছি, ওকে। তাহলে আমরা এখান থেকে কি পাবো যে y square is equal to x। তাহলে এই ধরো এই ইকুয়েশনটার কার্ভকে আমি ট্রেস করতে চাই। কার্ভ ট্রেসিং মানে হচ্ছে আমাকে কার্ভটা কেমন দেখতে হবে সেটা ড্র করা। তার জন্য কি করব, জাস্ট পয়েন্টগুলোকে নাও, পয়েন্ট নিতে তোমরা তো জানো ভালোভাবে। x is equal to 0 পুট করো, x is equal to 0 পুট করলে y is equal to কত আসবে, y is equal to 0 এ আসবে এখানে। সিমিলারলি আমি যদি x is equal to এবার পুট করব, x is equal to 4, দেখো এখানে y square is equal to 4, তাহলে y এর ভ্যালু কত হবে, y square is equal to 4 হলে y এর ভ্যালু কত হবে, জাস্ট তোমরা নিজেরা বলো। y square is equal to 4 হলে y এর ভ্যালু ডেফিনেটলি প্লাস মাইনাস 2, একদম ঠিক, প্লাস মাইনাস 2 হতে পারে। তাহলে y, তাহলে এখানে x is equal to যদি 4 হয়, সরি x is equal to যদি আমরা 4 নিই, x is equal to 4 এর জন্য y এর আমরা দুটো ভ্যালু পেতে পারি, একটা হবে +2, একটা হবে +2 আর একটা হবে -2। তার মানে আমি একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। আমি এখানে যদি পয়েন্টগুলোকে লিখতে চাই, ঠিক আছে, পয়েন্টগুলোকে এভাবে লিখবো। তাহলে 0 তে 0 হলো, x টাকে 4 নিলে y টা +-2 হচ্ছে, ওকে। আবার x টাকে যদি আমি 9 নিই y টা +-3 পাবো, x টাকে যদি 16 নিই y টা +-4 পাবো। তার মানে বেসিক্যালি y এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, ওকে। একটা হচ্ছে y এর পজিটিভ হবে ভ্যালু, একটা y এর নেগেটিভ হবে ভ্যালু। তাহলে যে গ্রাফটা হচ্ছে সেটা কি কোন টাইপের দেখে হতে পারে, বেসিক্যালি আমরা কনসিডার করেছি কি y square is equal to x where k is equal to 1 কনসিডার করে আমরা করেছি। তাহলে এর যে গ্রাফটা হবে, গ্রাফটা দেখতে হবে কেমন। এখানে 0,0 একটা পয়েন্ট থাকবে, উপরে 4,+2 একটা। সিমিলারলি আমি নিচেও ওই একই ইয়েতে 4,-2 পাবো, আবার 9,+3 পাবো, 9,-3 পাবো। তাহলে এই গ্রাফটা কেমন দেখতে হচ্ছে, মানে কার্ভটা কেমন দেখতে হচ্ছে অনেকটা আন্দাজ করতে পারছো আশা করি তোমরা। এটা এইভাবে আসবে, এন্ড বাকিটা যেটা এটা এরকম হবে। এই যে কার্ভটা এসেছে এই কার্ভটাকে বলা হচ্ছে প্যারাবোলা, এন্ড এটা কার ইকুয়েশন আসছে y square is equal to x। এবার এখানে একটা অবজারভেশন আছে, দেখো এই y square is equal to x সবসময় মনে রাখবে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যার পাওয়ারটা অড, কার পাওয়ার অড আছে, y square is equal to x এর কার পাওয়ার অড আছে, x এর পাওয়ার অড আছে, একদম ঠিক। যার পাওয়ার অড তার রেসপেক্টে যে কার্ভটা আছে কার্ভটা সিমেট্রি মেইনটেইন করবে। এখানে যে কার্ভটা আমি ড্র করেছি সেই কার্ভটা কার রেসপেক্টে সিমেট্রি মেইনটেইন করবে, তাহলে x অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি মেইনটেইন করবে, ওকে। আর এটা y অ্যাক্সিস হয়ে গেল। এবার এর অ্যাপ্লিকেশন কোথায় আছে, অ্যাপ্লিকেশন দেখবার জন্য তোমাদের কাইনেমেটিক্স এর ভিডিওগুলো দেখতে হবে, কাইনেমেটিক্স এর ভিডিও অলরেডি আপলোডেড আছে, ওকে, দেন জাস্ট গো এন্ড ওয়াচ, ওকে। তাহলে y square is equal to x এর যে গ্রাফটা এরকম টাইপের দেখতে হবে, এন্ড তার জন্য আমরা কি পাবো, তার মানে সিমেট্রি কার রেসপেক্টে, x এর রেসপেক্টে যার পাওয়ার হবে 1, ওকে, মানে যার পাওয়ার হবে 1 তার রেসপেক্টেই আমি সিমেট্রি পাবো, তার রেসপেক্টে সিমেট্রি পাবো, ওকে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যে গ্রাফটা আছে এর কার রেসপেক্টে সিমেট্রি পাওয়া যাবে, x স্কয়ার হলো ky, কার পাওয়ার 1 আছে, y এর পাওয়ার 1 আছে, তাহলে y এর রেসপেক্টে সিমেট্রি পাবো। তাহলে এখানেও আমি গ্রাফটাকে আর তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি না, তুমি চাইলে নিজের মতো করে করতে পারো। এবার k is equal to 1 পুট করো,
k is equal to 1 পুট করলে তাহলে x স্কয়ার is equal to y হবে। আবার একই রকম ভাবে x আর y এর কতগুলো ভ্যালু নিয়ে নাও, এমন ভ্যালু নেবে যেখান থেকে ইজিলি তুমি x আর y কে ভ্যালু বার করতে পারো। ওই কারণে আমি 4 9 16 এই ভ্যালুগুলো নিলাম, ইজিলি আমি এর রুট গুলো করতে পারবো। ওকে, দ্যাটস ওয়াই, মানে এমন কোনো ব্যাপার নেই যে আমাকে এটাই নিতে হবে, অন্য চাইলে ভ্যালু নিতে পারো, কিন্তু সেটা প্লট করা একটু অসুবিধা, আমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি এরকম টাইপের ভ্যালু নিলাম। তুমিও নিজের ইচ্ছা মতো ভ্যালু নিতে পারো। অ্যান্ড সেখান থেকে আমি যে গ্রাফটা ড্র করবো, সেই গ্রাফটা এখানে সিমেট্রি তো ওয়াই রেসপেক্টে বুঝতেই পারা যাচ্ছে, তার মানে গ্রাফটা এইরকম ভাবে উঠবে আর এটাও এরকম ভাবে উঠবে, তাহলে এটা হয়ে গেল y, এটা হয়ে গেল x। তাহলে এইরকম টাইপের আমরা গ্রাফটা পাবো, x স্কয়ার ইজ ইকুয়াল টু ky এর জন্য, আর y স্কয়ার ইজ ইকুয়াল টু kx এর জন্য গ্রাফটা আমি নিচে এঁকেছি। ওকে, ক্লিয়ার হয়েছে প্যারাবোলার গ্রাফ কেমন পাবো, এরকম টাইপের। এবার এই প্যারাবোলার ইকুয়েশন গুলো জেনারেলি কি রকম দেখতে হয়, জেনারেলি দেখতে হয় এরকম টাইপের, যে y স্কয়ার ইজ ইকুয়াল টু এরকম টাইপের আমরা পাবো। জাস্ট এ মিনিট, মনে করো কোন একটা ইকুয়েশন y is equal to ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই টাইপের ইকুয়েশন যেটা, সেটা হবে একটা প্যারাবোলা। এখানে কার রেসপেক্টে সিমেট্রি হবে, এখানে y এর রেসপেক্টে সিমেট্রি হবে, কারণ এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে x এর পাওয়ার হচ্ছে ডাবল, মানে ইভেন আছে, এন্ড y এর পাওয়ার হচ্ছে সিঙ্গেল, তাই জন্য বা সিঙ্গেল পাওয়ার বা পাওয়ার 1 আছে, তাহলে y এর রেসপেক্টে সিমেট্রি মেইনটেইন হবে। ওকে, এইটা অন্যরকম ভাবেও লিখতে পারি, মানে x ইজ ইকুয়াল টু এরকম হতে পারে ay স্কয়ার প্লাস by প্লাস c, সেক্ষেত্রে x এর রেসপেক্টে সিমেট্রি হবে। এটা হচ্ছে দুটো জেনারেল ইকুয়েশন। ওকে, এবার আমি তোমাদেরকে এইরকমই একটা এক্সাম্পল দিয়ে এর কার্ভটাকে ট্রেস করে দেখাচ্ছি। টেক অ্যান এক্সাম্পল, ভেরি গুড। ওকে, দেখো, যদি আমরা এরকম এক্সাম্পল নিই যে x স্কয়ার এটা ইজ ইকুয়াল টু 4 ইনটু y। ওকে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y, এর গ্রাফটা তো আমাদেরকে ড্র করতে বলেছে। তো কি রকম ভাবে ড্র করব, কার রেসপেক্টে সিমেট্রি থাকবে, ভেবে বলো, কার রেসপেক্টে সিমেট্রি থাকবে, y এর রেসপেক্টে সিমেট্রি থাকবে, কারণ এখানে y এর পাওয়ার 1 আছে, x এর পাওয়ার ডাবল রয়েছে, তার মানে এখানে y এর রেসপেক্টে সিমেট্রি। তো y এর রেসপেক্টে যদি সিমেট্রি হয়, তাহলে এর যে গ্রাফটা হবে, গ্রাফটা কেমন দেখতে হবে, গ্রাফটা হয়ে যাবে এই রকম টাইপের, y এর রেসপেক্টে সিমেট্রি হলে। ওকে, আবার যদি এই ইকুয়েশনটা আমি এরকম ভাবে দিই, মানে এরকম না দিয়ে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y মাইনাস 1, এইবার গ্রাফটা কেমন হবে সেবার আমাদেরকে বুঝতে হবে, যে x স্কয়ার is equal to 4 into y minus 1, এর গ্রাফটা কি করব, দেখো এইবার গ্রাফটাকে ট্রেস করতে গেলে আমরা কি করব, সবথেকে আগে যেটা করব সেটা হচ্ছে এখানে x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু কত। ঠিক আছে, x এর ভ্যালুটা যদি 0 তখন y এর ভ্যালু কত, এখানে x টাকে 0 পুট করো, when x is equal to 0 we get y is equal to 1, তার মানে x equal to 0 তে এরকম একটা পয়েন্ট আমরা পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমি কার রেসপেক্টে সিমেট্রি হবে একটু জানি, y এর রেসপেক্টে সিমেট্রি হবে, তার মানে x = 0 টা আমি পেয়ে যাব। মানে প্যারাবোলা স্টার্ট হচ্ছে কোথা থেকে, প্যারাবোলা স্টার্ট হচ্ছে এই রকম জায়গা থেকে। আগের যে গ্রাফটা ছিল তাতে আমি প্যারাবোলাটা 0,0 থেকে স্টার্ট হচ্ছিল, এখন গ্রাফটা আমি যেহেতু y -1 নিয়ে নিলাম, আমাকে কার্ভ ট্রেস করতে গেলে আমাকে প্লট করতে হবে, প্লট এন্ড x এন্ড y এর ভ্যালুগুলোকে নিতে হবে। x এর ভ্যালুকে 0 পুট করো, y এর ভ্যালু আমরা পাচ্ছি, তাহলেই আমরা এখান থেকে সিমেট্রি, আর এখানে দুটো কনসেপ্ট আমরা ইউজ করছি, যে সিমেট্রি কার রেসপেক্টে ফার্স্ট কোশ্চেন ফ্রম দ্য ইকুয়েশন, আমরা ফার্স্ট কোশ্চেন করব সিমেট্রি কার রেসপেক্টে y এর পাওয়ার 1 আছে, তার মানে y এর রেসপেক্টে সিমেট্রি। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে ওকে দেন x = 0 হলে y এর ভ্যালু কত, এন্ড তুমি এটাও কোশ্চেন করতে পারতে যে y = 0 হলে x এর ভ্যালু কত হবে, কিন্তু সেটাতে আমরা এখানে প্লট করতে আমাদের অত বেশি সুবিধা হবে না। ওকে, যদি আমরা এটা বলি যে x = 0 যদি হয়, সরি y = 0 হলে আমি y = 0 হলে x এর ভ্যালু, x স্কয়ার এর ভ্যালুটা দেখো এখানে -4 চলে আসছে, দেন x স্কয়ার = -4 যদি আসে, দেন সেটা আমরা রিয়েল নাম্বার অ্যানসার আসবে না, এটা ইমাজিনারি নাম্বার অ্যানসার চলে আসবে। তো সেই কনসেপ্টে আমি যাচ্ছি না, আপাতত এখানে যে গ্রাফটা দেওয়া হয়েছে তাতে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে x = x স্কয়ার = 4 into y minus 1, এই যে গ্রাফটা, এই গ্রাফটা থেকে আমরা এটা পাবো যে y এর রেসপেক্টে সিমেট্রি মেইনটেইন হচ্ছে, আর y = 1 এ হচ্ছে x = 0, তো সেই অনুযায়ী গ্রাফটা ড্র করলাম। ওকে, এবার যদি এরকম টাইপের গ্রাফ নিই, মনে করো
2x square, just a minute, 2x square না, x square plus 3x plus 2, okay, is equal to y. তাহলে এখানে কার রেসপেক্টে সিমেট্রি হবে? x স্কয়ার রয়েছে, y এর পাওয়ার 1 আছে, তার মানে আবার y এর রেসপেক্টে সিমেট্রি হবে। কিন্তু এবারও আমি একই কাজ করব, যে আগে আমাকে চেক করে নিতে হবে যে x এর মানে x এর কোন কোন পয়েন্টে, মানে x এর কোন কোন পয়েন্টের জন্য y এর ভ্যালু 0 হচ্ছে। ওকে, x এর কোন কোন পয়েন্টের জন্য y এর ভ্যালু 0 হচ্ছে, ঠিক আছে, এটা আমি চেক করব। এন্ড কি চেক করব যে x = 0 তে y এর ভ্যালু কত হচ্ছে। x = 0 তে y এর ভ্যালু কত হবে? ফার্স্ট চেক করব, x = 0 তে y এর ভ্যালু হবে 2। ওকে, নেক্সট চেক করব যেটা, সেটা হচ্ছে যখন y = 0 তখন x এর ভ্যালু কি পাবে? x এর ভ্যালু দুটো পাওয়া যাবে তখন, একটা হবে 2, ওকে, আর একটা হবে 1। ডেফিনেটলি তাই হবে, x এর ভ্যালুটা 2 হবে, একটা 1 হবে। তাহলে এবার দেখো মানে কি কি ইনফরমেশন বার করছি, দেখো এখানে যেমন করলাম x = 0 তে y এর ভ্যালু বার করলাম, আর বাকি কি করলাম, y = 0 তে x এর ভ্যালু কেন করলাম না, তার কারণ কি, তাতে আমাদের প্রবলেম হচ্ছিল। ওকে, মানে ইমাজিনারি নাম্বার ছিল, সুতরাং সেই জন্য সেদিকে আমরা যাই নাই, একটা নিয়েই আমরা ইকুয়েশন ড্র বানিয়ে পরে ওটা কার্ভটাকে এঁকে নিয়েছি যে হ্যাঁ ইমাজিনারি ওটা চলে যাচ্ছে, তাই জন্য সেই ভাবনা চিন্তাতে যাচ্ছি না। নর্মালি আমরা এটুকু বুঝে গেছিলাম যে y এর রেসপেক্টে সিমেট্রি হবে, কিন্তু এখানে যেহেতু সেটা হচ্ছে না, নেক্সট যে কোশ্চেনটা দিয়েছি সেখানে তা নয়, সেখানে আমরা কনসেপ্ট পাচ্ছি যে ইয়েস x = 0 তে y = 2 এন্ড y = 0 তে x এর দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা গ্রাফটা এবার যদি ড্র করি, কি বলেছে, বলেছে যে x = 0 তে y = 2, তার মানে x = 0 তে y = 2 যদি হয় তাহলে এরকম কোন একটা জায়গায় আছে। তার সাথে আরেকটা ব্যাপার বলেছে, বলেছে যে y = 0 তে x এর দুটো পয়েন্ট পাবো, একটা পেতে পারি 2 আর এটা পেতে পারি 1। ওকে, এবার এটা কার রেসপেক্টে সিমেট্রি হবে? y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি হওয়া উচিত, কারণ y এর পাওয়ার 1 আছে। বাট যখন এরকম ফরম্যাটে থাকবে তখন অ্যাকচুয়ালি y এর প্যারালাল কোন অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি মেইনটেইন হয়। ওকে, y এর প্যারালাল কোন অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি মেইনটেইন হয়। তো y = 0 তে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি, তার মানে এবার প্যারাবোলাটা তাহলে দেখতে কেমন হবে? প্যারাবোলাটা y এর প্যারালাল কোন অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি হবে, বা y এর রেসপেক্টে সিমেট্রি হবে। এখানে x + 2x + 2 এরকম ফরম্যাট আছে, তাই জন্য এখানে আমি y এর অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি পাবো না, y এর প্যারালাল কোন অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি পাবো। এবার গ্রাফটা তাহলে কি রকম টাইপের হবে? এরকম টাইপের হবে। কি করে বুঝলাম? দেখো এখানে y = 0 নিয়ে নাও, x এর দুটো পয়েন্ট পাবো, একটা এটা একটা এটা। এবার সিমেট্রি যদি হতে হয়, এবার প্যারাবোলা তো দেখতে মানে এরকম টাইপের হবে যেরকম আমি এঁকেছি, ঠিক আছে। তো এবার যদি প্যারাবোলা হতে হয় তাহলে একে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে আমাকে এর উপরের সাইড মানে একটা হতে পারে এরকম টাইপের, আর একটা হতে পারে যেটা আমি ড্র করেছি। এবার আমি এটাকে ট্রেস করব কিভাবে? আমি y = 0 তে x এর দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি, x = 0 তে y এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার কি করব? এবার আমি এই যে 2 আর 1 যে ভ্যালুটা পেয়েছি, এই 2 আর 1 এর মাঝামাঝি কোনো ভ্যালুর জন্য এখানে ট্রাই করব, ঠিক আছে, বা আমি এই দুই সাইডে দুটো ভ্যালুর জন্য ট্রাই নেব। যদি আমি দেখো এখানে 0 এর জন্য তো আমি বুঝেই গেছি যে ইয়েস x = 0 হলে y = 2 হবে। এবার এই সাইডে যদি আমি এখানে এই ধরো 2 এর এই সাইডে যদি 3 যদি কোনো একটা ভ্যালু, তাহলে y এর ভ্যালুটা কি হবে? y এর ভ্যালুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তার মানে আমাকে গ্রাফটা এরকম টাইপের হবে, মানে গ্রাফটা আসলে তো এখানে y এর এই সাইডে যদি আমি x এর কোনো ভ্যালু নিই, মানে 3 যদি একটা ভ্যালু নিই, তাহলে এইটা তো 0.2, এটা তো 2,0, তাহলে 2 এর সাইডে 3 আছে, তাহলে এবার y এর ভ্যালুটা উপরের দিকে উঠছে, তার মানে গ্রাফটা এরকম ভাবে নামলো এন্ড এইভাবে উঠলো, ডেফিনেটলি এরকম টাইপেরই হবে, ঠিক আছে। এইভাবে আমরা কার্ভকে ট্রেস করব। একটু কনফিউশন হয়তো লাগতে পারে, আমি তো আরেকবার ভালোভাবে বলছি। দেখো প্রথমে আমাকে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনে x = 0 তে y এর ভ্যালু এন্ড y = 0 তে x এর ভ্যালুগুলো আমাকে চেক করতে হবে, যেমন ইকুয়েশন দেওয়া থাকবে। এবার সেইগুলো পয়েন্ট নেওয়ার পরে প্যারাবোলা দেখতে যেমন, ঠিক আছে, যার রেসপেক্টে সিমেট্রি হবে এরকম টাইপের ইকুয়েশন থাকলে y অ্যাক্সিসে মানে y এর যদি সিঙ্গেল পাওয়ার থাকে, যার সিঙ্গেল পাওয়ার থাকবে তার প্যারালাল কোন অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি হবে, ঠিক আছে। এখানে কোন অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি হবে? এইখানে আমি এটা দেখতেই পাচ্ছি যে এই y এর প্যারালাল একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি হবে। তাহলে
আর যদি কোনো রকম কোনো মানে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এরকম কিছু না থাকতো, সিম্পল x স্কয়ার এরকম ফর্মেটে থাকতো, তাহলে আমি বলতাম যে তাহলে আমি অন্যরকম ভাবে আমাকে ইকুয়েশন সলভ করতে হতো। সেক্ষেত্রেও আমি ওই একই রকম করতাম যে x এর ভ্যালু তো কত হচ্ছে, y এর ভ্যালু কত হচ্ছে আমি চেক করতে হতো। ওকে, তাহলে দেখো আমি একটুখানি কোশ্চেনটাকে কনসেপচুয়াল ভাবে তোমাদেরকে ট্রাই করাই। সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3x এর জন্য দেখতে কেমন হবে গ্রাফটা, ওই আগের মতনই করব যে y, এবার দেখো এবার x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 0 তে y এর ভ্যালু কত আসছে 0, x ইজ ইকুয়াল টু 0 তে y এর ভ্যালু আসছে 0, আর y ইজ ইকুয়াল টু 0 তে x এর ভ্যালু কি কি আসছে, x ইজ ইকুয়াল টু 0 তে y এর ভ্যালু আসছে 0, আর এখানে আরটা হচ্ছে x y ইজ ইকুয়াল টু 0 y ইজ ইকুয়াল টু 0 তে x এর ভ্যালু আসছে দুটো, কি কি, একটা 0 আর এটা হবে -3। ওকে, তাহলে গ্রাফটা কেমন হবে, এবার আমি ওরকম পয়েন্টগুলোকে আগে নিয়ে নেব। কি পেলাম, x ইজ ইকুয়াল টু 0 তে y ইজ ইকুয়াল টু 0 একটা পয়েন্ট, আর হচ্ছে y ইজ ইকুয়াল টু 0 পাবো x ইজ ইকুয়াল টু -3 তে, তার মানে এরকম জায়গায় একটা পয়েন্ট। তাহলে এবার প্যারাবোলাটা দেখতে কেমন হবে, সিমেট্রি তো y এর প্যারালাল কোনো অ্যাক্সিস রেসপেক্টে আসবে, তারপরে এবার দেবে গ্রাফটা এবার নামবে আর এইভাবে উঠতে তো হবেই ডেফিনেটলি, কারণ x ইজ ইকুয়াল টু 0 y ইজ ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে গ্রাফটা এরকম টাইপের হবে। এন্ড আপওয়ার্ড কেন হচ্ছে ডাউনওয়ার্ড কেন হলো না সেটা বুঝবার জন্য আমাদেরকে এখানে অন্যান্য ভ্যালুর জন্য চেক করতে হবে যে এটা ডাউনওয়ার্ড কেন এলো না। দেখো এখানে 0 আর -3 তার মাঝে একটা পয়েন্ট হচ্ছে 2, তো এখানে 2 যদি পুট করো x এর যে ভ্যালুটা সেটা যদি 2 পুট করো, তাহলে 2 পুট করলে কি আসবে, 2 পুট করলে আমরা কি পাবো, 2 পুট করলে x স্কয়ার মানে 4 হয়ে যাচ্ছে, আর 3 × 2 মানে 10 হয়ে যাচ্ছে, একদম ঠিক। এবারে এইখানে দেখো 2 পুট করলে তো ওইটা আসছে, তার মানে এইরকম জায়গাতে 2 তার এরকম জায়গা আছে, আর এই মাঝে কি আছে -2 পুট করো, -2 পুট করলে এখানে 4 এখানে -6, তার মানে নিচের দিকে চলে আসছে, তখন মাইনাসের ভ্যালু, তার মানে আমি +2 and -2 পুট করে দেখলাম, তাহলে এই সাইডে এটা উপরের দিকে উঠবে আর এই সাইডে এটা নিচের দিকে নামবে, তার মানে প্যারাবোলা তো দেখতে এরকম টাইপের হয়, তাহলে প্যারাবোলাটা ওখানে সেট হয়ে গেল। বোঝা গেছে গ্রাফটা কিভাবে ট্রেস করতে হয়, ইকুয়েশনে আমরা x = 0 y = 0 ভ্যালু নেব এন্ড সেখান থেকে গ্রাফকে ট্রেস করব। ক্লিয়ার? ওকে, জাস্ট আ মিনিট, স্লাইড কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে প্যারাবোলা হয়ে গেল। এবার প্যারাবোলার পরে যেটা আসবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন কি হবে, x * y = কনস্ট্যান্ট। দেখতে কেমন হবে, দেখতে হবে এরকম টাইপ, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবে যে x * y = কনস্ট্যান্ট, এই যে আমি ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনে অ্যাকচুয়ালি যখনই কোনো একটা রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল আসে তখন এরকম টাইপের গ্রাফ আমরা এরকম টাইপের গ্রাফ আমরা পাই। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। অ্যাকচুয়ালি x এর ভ্যালুগুলো পুট করো, y এর ভ্যালুগুলো পুট করো, x ইনক্রিজ করলে y ডিক্রিজ করবে, y ডিক্রিজ করলে x ইনক্রিজ করবে, তো সেই জন্য এরকম টাইপের গ্রাফ হলো। এর এমনিতে প্যারাবোলার যেটা ইকুয়েশন সেটা হয় x স্কয়ার, সেটা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা হচ্ছে প্যারাবোলার একটা নরমাল ইকুয়েশন। এবার আসছে যেটা সেটা হচ্ছে ইলিপস। কেমন হবে,
x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে যখনই x আর y দুটোরই স্কয়ার থাকবে, ওকে, x এর y দুটোরই স্কয়ার থাকবে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন। x এন্ড y দুটোরই স্কয়ার থাকবে। জেনারেল ইকুয়েশন কোন টাইপের হয়? এরকম টাইপের হয়, ঠিক আছে। আর ইলিপস দেখতে কেমন হবে? দেখতে হবে এই যে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে যেটা পেয়েছি এটাকে মেজর অ্যাক্সিস বলে, এ সেমি মেজর অ্যাক্সিস, আর এটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস। সেই অনুযায়ী আমরা জাস্ট ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ইকুয়েশনটা দেখলে মানে x এর y দুটো স্কয়ার থাকলে কেমন হবে। এটা এটা সার্কেলও হতে পারতো, when a is equal to b, a is equal to b হলে এর সার্কেল হয়ে যেত। এটা একটা ক্লিয়ার আছে। তাহলে ইলিপস হয়ে গেল, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে গেল, অ্যান্ড প্যারাবোলাও হয়ে গেছে, সার্কেলও হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের বিভিন্ন টাইপের ইকুয়েশন। এবার একটা কথা এখান থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু ইকুয়েশন থেকে ডাইরেক্টলি আমাদেরকে তার কি বলবো, কিছু ইকুয়েশন থেকে ডাইরেক্টলি আমাদেরকে গ্রাফ ড্র করতে হবে। যেমন ধরে নাও এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর গ্রাফ কেমন হয়? e টু দি পাওয়ার x এর গ্রাফ এরকম টাইপের। জাস্ট মিনিট, এগুলো মনে রাখতে হবে, ওকে। e টু দি পাওয়ার মাইনাস x, e মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, সো এক্সপোনেনশিয়াল প্লাস x এর গ্রাফ এটা, এক্সপোনেনশিয়াল মাইনাস x এর গ্রাফ হয়ে যাবে এটা, ওকে। এটা e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ। তাহলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ। এবার এখান থেকে তোমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে বলো তো 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ কেমন হবে? কেমন হবে? এই গ্রাফটা দেখো, e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ, x ইনক্রিজ করলে e টু দি পাওয়ার মাইনাস x কমে যায়। তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি y হয়, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে y এর ভ্যালু কি হবে? বাড়বে না কমবে? 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x আছে, e টু দি পাওয়ার মাইনাস x এর ভ্যালু যদি কমতে থাকে, তাহলে y এর ভ্যালু বাড়বে না কমবে? यस, একদম ঠিক, y এর ভ্যালু বাড়তে থাকবে। তার মানে আমি গ্রাফটা কেমন পেয়ে যাব? অনেকটা এরকম টাইপের গ্রাফ আসবে, এরকম টাইপের আসবে, এবং স্যাচুরেশনটাকে আমি লিখবো 1, মানে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা টাইমে 1 এ গিয়ে পৌঁছাবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 1। এটা মনে রাখবে। এই সরি e টু দি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, ওকে, এটা মনে রাখবে। e টু দি মাইনাস ইনফিনিটি 0 হলেই কিন্তু y ইজ ইকুয়াল টু 1 পসিবল। এখানে ইনক্রিজ করেই যাচ্ছে, একদম 1 হবে কখন? যখন x টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, x যখন ইনফিনিটি হয়ে যাবে তখন আমরা ওটাকে 1 পাবো। তাই e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হলে তবেই তো y ইজ ইকুয়াল টু 1 পসিবল। দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতে পারবো। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার তোমাদেরকে একটা অন্য টাইপের গ্রাফের দিকে নিয়ে যাব। কিরকম টাইপের গ্রাফ? দেখো, এখনো পর্যন্ত আমরা স্ট্রেট লাইনের গ্রাফটা ড্র করেছি। এবার মডিউলাস ফাংশনের মড যদি থাকে তাহলে গ্রাফটা কেমন হবে সেটা সম্পর্কে জানবো। তো মড যদি থাকে, যেমন হচ্ছে y ইজ ইকুয়াল টু মড অফ x প্লাস 2, এর গ্রাফ কেমন হবে? y ইজ ইকুয়াল টু মড অফ x প্লাস 2, এর গ্রাফটা কেমন হবে সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে, দেখো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে y এর ভ্যালু 0 কখন? x ইজ ইকুয়াল টু -2 তে y এর ভ্যালু 0, -2 হচ্ছে এই পয়েন্টটা। এবার এখানে x এর ভ্যালুটা পুট করো, একটা -2 এর রাইট হ্যান্ড সাইডে নেবো, একটা লেফট হ্যান্ড সাইডে নেবো। -2 এর রাইট হ্যান্ড সাইডে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 0, x এর ভ্যালু 0 পুট করো, তাহলে y এর ভ্যালু +2 আসছে। তার মানে এরকম কোনো একটা জায়গাতে কাট করবে, ওকে। এবার x এর এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে যাব, -3 যদি পুট করি তাহলে -3 + 2 -1 হয়, তার মড মানে +1 আবার, তার মানে এটা উপরের দিকে উঠবে। তার মানে এখান থেকে গ্রাফটা এইভাবে যাবে আর এই দিক থেকে গ্রাফটা এইভাবে যাবে। কিভাবে হলো আরেকবার বলে দিচ্ছি। -2 এর রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ড সাইডে দুটো যদি আমি পয়েন্ট নিই, একটা হচ্ছে 0 আর এটা হচ্ছে -3,
তা দুটোর জন্যই y এর ভ্যালু আমি পজিটিভ হাফে পাচ্ছি, ঠিক আছে। তাই জন্য এই যে স্ট্রেট লাইনটা আসছে সেই স্ট্রেট লাইনটা ওই লাইন জয়েনিংটাকে জাস্ট ইলংগেট করে দেবো, মানে এইখানে একটা পয়েন্ট পেলাম, এর সঙ্গে এই পয়েন্টকে লাইন জয়েনিংটাকে ইলংগেট করে দাও, আর এই পয়েন্টের সাথে এই পয়েন্টে লাইন জয়েনিংকে ইলংগেট করে দাও, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি কি, তাহলেই আমরা স্ট্রেট লাইন পেয়ে যাই, সেটাই হয়ে যাবে আমাদের এর ইকুয়েশন। তো মডের জন্য এরকম টাইপের গ্রাফ হয়, এটা তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন হিসেবে এখানে দেওয়া হবে। ওকে, গুড। তাহলে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে বেসিক্যালি ইকুয়েশন থেকে গ্রাফটাকে কিভাবে প্লট করব সেই সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া, প্রিলিমিনারি আইডিয়া তোমাদেরকে আমি দিলাম। এই আইডিয়ার উপর বেস করেই আমাদের বেসিক্যালি গ্রাফগুলো ড্র হবে, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, মানে ক্যালকুলাস সম্পর্কে আমাদেরকে এবার জানতে হবে। ওকে, ওকে। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্যালকুলাস সম্পর্কে। ওকে, তো তোমাদেরকে গ্রাফিক্যাল আইডিয়া তো আমি অলরেডি দিয়েছি, ঠিক আছে। এবার যেটা জানবো সেটা হচ্ছে ক্যালকুলাস। তো এবার ক্যালকুলাসের কনসেপ্টটাকে একটু ডিটেলসে বুঝবার জন্য আমরা বেশ কিছু এক্সাম্পল নেব, অ্যান্ড সেই এক্সাম্পল থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে জিনিসটা কি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বেসিক্যালি আমাদেরকে ডিফারেন্সিয়েশনের আমরা ডেফিনেশন জানবো। সো তার আগে আমরা এটা কনসিডার করে নিচ্ছি যে y ইজ এ ফাংশন অফ x। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এর তো কোনো একটা গ্রাফ হবেই, ঠিক আছে। এর যে গ্রাফটা হবে সেই গ্রাফটাকে আমি এরকম ভাবে ড্র করলাম। ওকে, তাহলে x এর কোনো একটা পয়েন্ট x এর জন্য এর করসপন্ডিং একটা y এর ভ্যালু থাকবে। আবার যদি x-টাকে আমি কিছুটা চেঞ্জ করি, ঠিক আছে, x-টাকে যদি আমি x প্লাস ডেল্টা x এরকম কোনো একটা ভ্যালু নিই, তাহলে তার জন্য আমি y প্লাস ডেল্টা y একটা ভ্যালু পাবো, ঠিক আছে। মানে y-টা হয়ে যাবে y প্লাস ডেল্টা y ফর x f অফ x প্লাস ডেল্টা x। এটা ইকুয়েশন 1 আর এটাকে ইকুয়েশন 2 যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে চেঞ্জ অফ y-টা কত? চেঞ্জ অফ y মানে হচ্ছে ডেল্টা y, সেটার জন্য ইকুয়েশন 2 কে 1 থেকে মাইনাস করে দেবো, 2 থেকে 1 কে মাইনাস করব, তাহলে f অফ x প্লাস ডেল্টা x এটা মাইনাস fx, এরকম আমরা পাবো ডেল্টা y এর ভ্যালু। তাহলে এখানে গ্রাফিক্যালিও সেটাই রিপ্রেজেন্টেড হবে। আমরা এখান থেকে দেখতে পাবো যে এখানে যদি নিয়ে নিই, এটাকে যদি a পয়েন্ট কনসিডার করি, এটা যদি b পয়েন্ট কনসিডার করি, এটাকে c পয়েন্ট কনসিডার করি, তাহলে আমরা যে bc এর ভ্যালুটা হচ্ছে ডেল্টা y আর ac এর ভ্যালুটা হচ্ছে ডেল্টা x। ওকে, মানে এখান থেকে আমরা চেঞ্জটা পাচ্ছি, এইখান থেকে এইটুকু যে চেঞ্জটা সেটা হচ্ছে ডেল্টা x, আর এইখান থেকে এই যে চেঞ্জটা সেটা হচ্ছে ডেল্টা y। এবার যদি আমি উইথ রেসপেক্ট টু x এর চেঞ্জটাকে ডিটারমাইন করতে চাই, কিরকম ভাবে? বোথ সাইডে আমি ডেল্টা x দিয়ে এটাকে ডিভাইড করে দেবো, এটাকেও ডেল্টা x দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম সেখানে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে লিমিট। লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা y বাই ডেল্টা x is equal to limit delta x tends to 0 f of x plus delta x minus fx divided by delta x. ওকে, এবার দেখো এখানে delta x tends to 0 এই কনসেপ্টটা তোমাদেরকে একটু বুঝতে হবে কিরকম টাইপের। এই delta x জিনিসটা কি? delta x tends to 0, limit delta x tends to 0 বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝবো। তো এটা বুঝবার জন্য কনসিডার করছি, এখানে দুটো পয়েন্ট কনসিডার করছি, a থেকে b, a টু b এই পয়েন্টটা কনসিডার করছি। এবার তোমাদেরকে যদি আমি এটা বলি যে এই a থেকে b পর্যন্ত রিচ করবার জন্য
তুমি এ পয়েন্ট থেকে মুভ করতে স্টার্ট করলে, তুমি এ পয়েন্টে আছো, এ পয়েন্টে মুভ করলে স্টার্ট করলে, বাট তোমাকে কন্ডিশন দেওয়া হয়েছে এটা যে প্রত্যেকবার তোমাকে হাফ অফ দ্য টোটাল ডিস্টেন্স কভার করতে হবে। ওকে, মানে প্রথমে এই হাফ গেলে, তারপরে যেটা পড়ে থাকলো তার হাফ যাবে, তারপর যেটা পড়ে থাকবে তার হাফ যাবে, তারপর যেটা পড়ে থাকবে তার হাফ যাবে। তাহলে এরকম ভাবে কি কোনোদিনও তুমি বি পয়েন্টে পৌঁছাবে? ভালো করে ভেবে দেখো, প্রত্যেকবার হাফ 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 করে যাচ্ছি, তাহলে কোনোদিনও অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি আমি বি পয়েন্টে রিচ করতে পারবো না। এই যে জিনিসটা, এইটাকেই আমরা বলতে পারি যে যদি আমার এই মুভমেন্টটা আমি যদি ভ্যারিয়েবল কনসিডার করি, যেটা হচ্ছে এক্স আর বি হচ্ছে একটা কোনো একটা পয়েন্ট, তাহলে এক্সটা টেন্ডস টু বি, ওকে, নট ইকুয়াল টু বি। ওকে, এখানে এক্স এর যে ভ্যালুটা, মানে আমি ডিস্টেন্স ফ্রম বি যেটা হচ্ছে, সেটা 1/1 বি এর আরো ক্লোজ হচ্ছে, বাট নট ইকুয়াল টু বি। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি টেন্ডস টু এর কনসেপ্ট। ওকে, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 মানে কি, মানে এই যে ডেল্টা এক্স, যেটা ডেল্টা এক্স এর ভ্যালুটা এতটাই কম যে সেটা 0 এর কাছাকাছি, বাট নট ইকুয়াল টু 0। ওকে, এবার এই কনসেপ্টটা যদি এখানে অ্যাপ্লাই করে দেওয়া হয়, তাহলে এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলা হয় dy dx। তার মানে dy dx সমান হয়ে গেল লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 f অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx ডিভাইডেড বাই ডেল্টা x। এইটাই অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন। ওকে, এবার এটা তো আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন বললাম। তাহলে ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন রিপ্রেজেন্ট করছে কি? y এর চেঞ্জ কে রিপ্রেজেন্ট করছে, কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু x। দেখো y টা ডেল্টা x টা ডেল্টা x অ্যামাউন্টে চেঞ্জ করলে y টা কতটা চেঞ্জ হচ্ছে, সেটাই আমাকে ডিফারেন্সিয়েশন বলছে। দ্যাট মিন্স হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ইফ আই আস্ক দ্যাট হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, দেন আমার আনসার কি হবে? আনসার হবে যে চেঞ্জ অফ এ ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভ্যারিয়েবল is called differentiation of the variable with respect to that variable. Okay, এখানে differentiation of y with respect to x কে represent করছে, that is change of y, that is change of y with respect to x is called dy dx. ওকে, এটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এবার এখানে যদি আরেকটু ডিটেলস আমরা যাওয়ার চেষ্টা করি, আরেকটু ডিটেলস বলতে কি, আরেকটু ডিটেলস বলতে এটা যে এই যে y এর ভ্যারিয়েশন হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আমাদের এসেছে, সেই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন টাইপের আমরা জানবো। ওকে, সো গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন, আমি আগের পেজে যে গ্রাফটা ড্র করেছিলাম সেইটাকে আমি আরেকবার ড্র করব এখানে। ঠিক আছে, আরেকবার যদি ড্র করি তাহলে দেখো এখানে y এর আমি একটা ভ্যালু পাচ্ছি, y এর ভ্যালু এখানে y ধরলাম x এর জন্য, আর ঠিক তারপরে আরো একটা ভ্যালু আমি এখান থেকে নিচ্ছি, সেটা হচ্ছে y প্লাস ডেল্টা y, এন্ড তার করসপন্ডিং যে ভ্যালুটা আসছে সেটা হবে x প্লাস ডেল্টা x। ওকে, তাহলে আমি এখানে এই যে চেঞ্জটা এসেছে, এখানে আমি পয়েন্ট নিলাম a, এখানে পয়েন্ট নিলাম b, এন্ড এখানে পয়েন্ট নিলাম c। ওকে, তাহলে দেখো এখানে a b টা কত, a b, এই a b টা হচ্ছে ডেল্টা x, b c টা কত, b c টা রিপ্রেজেন্ট করছে ডেল্টা y। তাহলে যখন ডেল্টা x টেন্ডস টু 0 মানে ডেল্টা x টা খুব ছোট, ঠিক আছে, a আর b খুব কাছাকাছি চলে এলে এই ac টাকে আর কার্ভ আমরা দেখবো না, ac টা হয়ে যাবে একটা স্ট্রেট লাইন। একটু তোমরা একটুখানি ইমাজিন করো, যদি একটা কার্ভ হয়, কার্ভটাকে অনেক ছোট 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 পিস করে যদি কেটে নিই, তাহলে এক একটা পিস স্ট্রেট লাইনের মতো লাগবে। সেই রকমই এখানে when delta x tends to 0, that means a and b two points very close with each other, then আমরা ac টাকে একটা straight line এর মতো পাবো। and if ac becomes straight line, then what we will get? We will get abc, a right angle triangle. ওকে, আর তাহলে আমরা যদি এখানে একটা স্লোপ ড্র, এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এর tan থিটার ভ্যালুটা আমরা কি পাবো? tan থিটা is equal to আসবে dy dx, কারণ ডেল্টা y বাই ডেল্টা x আসছে, সেটা লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ইউজ করে নি, তাহলে সেটা dy dx হয়ে যাবে। তার মানে dy dx represent the slope of a curve at a
পয়েন্ট, ওকে, মানে কোনো একটা কার্ভে স্লোপকে রিপ্রেজেন্ট করছে dy dx, ওকে। তাহলে dy dx এর এমনিতে ডেফিনেশন যেটা কি পেয়েছি সেটা হচ্ছে চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, আর সাথে সাথে আরেকটা ডেফিনেশন পেলাম সেটা হচ্ছে dy dx রিপ্রেজেন্ট দ্য স্লোপ অফ এ কার্ভ। এবং শুধু স্লোপ মানে কার্ভের কথা বলবো না, স্ট্রেট লাইন থেকেও তার স্লোপ বার করতে dy dx আমরা করতে পারবো। এক্সাম্পল কি, এক্সাম্পল ছাড়া তো বুঝতেই পারা যাবে না। তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি নিয়েছি y is equal to mx, y is equal to mx প্লাস c, ওকে। এই যে ইকুয়েশন এটাকে যদি আমি dy dx করি, পরে তোমাদেরকে আমি dy dx এর যে ফর্মুলা আছে ফর্মুলা আমি শেখাচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা m পাবো। কিভাবে আসছে আমরা এখনই dy ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখবো এন্ড সেখান থেকে বুঝে যাবো m কিভাবে আসছে, ওকে। তাহলে চলো শুরু করি এবার ডিফারেন্সিয়েশন বেশ কিছু ফর্মুলা। হ্যাঁ, আমাদের অত ডিটেলসে যেতে হবে না, যেহেতু ফিজিক্সে আমরা অত মানে কি বলবো ম্যাথমেটিক্স যেহেতু আমরা এখানে করছি না, ফিজিক্সের জন্য যতটুকু লাগবে এখানে ততটুকু করাচ্ছি। অ্যান্ড বাকি পার্ট বাই পার্ট চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা বিভিন্ন লেকচার্স আপলোড করব, সেখানে যদি এক্সট্রা কোনো কনসেপ্ট ইউজ হয় ক্যালকুলাসের, সেই কনসেপ্ট আমি তখন বলে দেবো। আপাতত এখানে বেসিক কনসেপ্ট জাস্ট বলছি, ওকে। তাহলে আমরা বেশ কিছু ডিফারেন্সিয়েশন ইকুয়েশন ডিফারেন্সিয়েশন যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করছি। বলছে ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1। আপাতত এই প্রশ্নটা করো না যে কিভাবে এলো ফর্মুলাটা, ঠিক আছে। আপাতত ফর্মুলাটা মনে রাখো, দেন তোমরা যখন আরো শিখবে তখন অটোমেটিক্যালি ঠিক বুঝতে পারবে যে কিভাবে এটা আসছে। যেহেতু বেসিক ম্যাথমেটিক্স আমরা করছি ফর ফিজিক্স, তার জন্য আমি সেই ডিটেলসে যাচ্ছি না, বাট ম্যাথমেটিক্সে এই এটা কিভাবে আসছে না আসছে সেগুলো তোমরা শিখবে। ডিফারেন্সিয়েশন ddx অফ, এবার যদি আমরা নিই ln x মানে হচ্ছে log base e, সেটা ইজ ইকুয়াল টু 1/x অফ 3 নম্বর ফর্মুলা ddx অফ sin mx is equal to m cos mx, ওকে। 4 নম্বর ফর্মুলা ddx of cos mx is equal to minus m sin mx, ওকে। 5 নম্বর ফর্মুলা ddx of tan mx is equal to minus m sec square mx, ওকে। এই হচ্ছে বিভিন্ন ফর্মুলাস। এন্ড এই কোটা ফর্মুলা, আচ্ছা এখানে আরো কিছু ফর্মুলা লাগবে সেগুলো বলে দিই। ddx of e to the power an exponential function, okay, e to the power mx is equal to m e to the power mx, okay। 7 নম্বর ddx of a constant, কোনো কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েশন করি সেটা পাবো 0। আর এই ফর্মুলাটারই দুটো ইম্পর্টেন্ট ইউজ আমি এখানে লিখছি, সে দুটো মনে রাখবে যে ddx of 1/x is equal to minus 1/x square, ওকে। আর সিমিলারলি আরেকটা আমরা পাবো যে ddx of root x is equal to 1/2 root x, ওকে। এই দুটো ইকুয়েশন এই দুটো আউটকাম তোমরা মনে রাখবে, তো অঙ্ক করতে সুবিধা হবে, ওকে। এখানে একটা মাইনাস সাইন দেওয়া আছে, এটা মাইনাস অ্যাকচুয়ালি, ওকে, মাইনাস 1/x স্কয়ার। তাহলে এখানে যে ফর্মুলা দিলাম এই ফর্মুলাগুলোই সবথেকে বেশি ইউজ হবে আমাদের ডিফারেন্সিয়েশনে। এবার এটা ছাড়া আরো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, যেমন হচ্ছে মানে সেগুলো ফর্মুলাই বটে, বাট একটু অন্যরকম ভাবে। বাট দেখো ddx of u প্লাস মাইনাস v, মানে দুটো ফাংশন আছে তাদের অ্যাডিশন অথবা মাইনাস আছে, তাহলে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে du dx প্লাস মাইনাস dv dx, ওকে। 9 ddx of u into v, প্রোডাক্ট হিসেবে আছে, প্রথমে যে কোনো একজনের ডিফারেন্সিয়েশন করব, অন্যজনকে রেখে দেবো, প্লাস যেটাকে রেখে দিয়েছিলাম তার ডিফারেন্সিয়েশন করব, আর আগে যা ডিফারেন্সিয়েট করেছিলাম তাকে রেখে দেবো, ওকে। 10 নম্বর ddx of u by v is equal to v square v into du dx minus u into dv dx, ওকে। তাহলে এই হলো ফর্মুলা। এটা ছাড়া আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 11 চেন রুল।
that is dy dx is equal to dy dw into dw dx, এটাকে বলা হয় চেন রুল। ওকে, কিভাবে কি আসছে না আসছে চেন রুলটা আমরা পরে আর একটু ভালোভাবে শিখবো। এই ফর্মুলাস গুলো তোমাদেরকে আগে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা গুলোরই অ্যাপ্লিকেশন আমরা 1 বাই 1 শিখবো। ওকে, একটা করে আমরা কোশ্চেন দেবো, সাথে একটা করে তোমাদেরকে হোমওয়ার্ক দেবো নিজে করবার জন্য। ওকে, তাহলে লেটস স্টার্ট। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আসছি ডিফারেন্সিয়েশনের ফার্স্ট কোশ্চেন, d dx of x to the power 4 plus 3x cube plus 2x plus 9। বেশ, খুব ইজি। কিভাবে করতে হবে, অলরেডি আমি যে ফর্মুলা লিখেছি সেখানে দেখো u প্লাস মাইনাস v একটা দেওয়া আছে, সেখানে কি বলা আছে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করেছে, u এর ডিফারেন্সিয়েশন করেছে, v এর ডিফারেন্সিয়েশন করেছে, প্লাস অথবা মাইনাস যা আছে সেটা করেছে। এখানেও প্লাস করে পরপর দেয়া রয়েছে, তাহলে এই প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন হবে। ওকে, x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হবে, 3x কিউব এর ডিফারেন্সিয়েশন হবে, 2x এর ডিফারেন্সিয়েশন হবে, 9 এর ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এই ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, দেখো আমি আপাতত প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি। হলো, এবার d dx of x to the power 4, এটা যেটা আমরা পেলাম, এখানে ফর্মুলা ইউজ হবে কি, x to the power n এর ফর্মুলা ইউজ হবে। x to the power n এর ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, মানে d dx of x to the power n যদি করি, তাহলে পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে, এইভাবে ফর্মুলাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর ফর্মুলা এরকম ভাবে তোমার মনে থাকবে না যে ফর্মুলা মুখস্থ করলাম অ্যাপ্লাই করলাম, এটা তুমি একবার করতে পারো, যা ফর্মুলা মুখস্থ করলাম এন্ড অ্যাপ্লাই করলাম। এবার যখন প্রত্যেকবার করবে, প্রত্যেকবার ফর্মুলাটা নিজের মতো করে ভাববে এন্ড নিজের মতো করে সেটাকে সিম্পলিফাই করে মনে রাখার চেষ্টা করবে। ওকে, এটা মানে এটা ইনবিল্ড ভাবনা চিন্তা তোমার মধ্যে থাকবে, যেটা সাথে তুই ফর্মুলাটাকে মনে রাখবে। যেমন আমি এখানে এইভাবে মনে রাখছি জিনিসটাকে, যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে। তো এখানে x এর পাওয়ার কত আছে, 4 আছে, সো পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, প্লাস এখানে 3 আছে, 3 এর ডিফারেন্সিয়েশন হবে না, 3 বাইরে বেরিয়ে আসবে। কনস্ট্যান্ট মানে x এর সাথে যে কনস্ট্যান্টটা থাকবে তার ডিফারেন্সিয়েশন হয় না, সেটা বাইরে বেরিয়ে আসবে। ওকে, ইনটু, এটা যেহেতু ইনটু আছে সো ইনটু হবে, x কিউবের ডিফারেন্সিয়েশন কি হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, প্লাস 2 আছে, 2 বাইরে গেল, x এর ডিফারেন্সিয়েশন হয় 1। ওকে, এটা মনে রাখবে তোমরা যে d dx of x is equal to 1 কিভাবে হচ্ছে, অ্যাকচুয়ালি x এর ডিফারেন্স পাওয়ার কত, পাওয়ার তো 1, তাহলে x to the power 1 minus 1 হয়ে গেল, তাহলে 1 x to the power 0, x to the power 0 মানে হচ্ছে 1, তাই x এর ডিফারেন্সিয়েশন হয় 1, এটা সব সময় তোমরা মনে রাখবে। ওকে, তাহলে শুধু 2 থাকলো, প্লাস এখানে 9, 9 টা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে 0। ওকে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে, 4x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ উপরে যে ফাংশনটা দেওয়া আছে সেটা। ওকে, এবার তোমরা নিজে করো, নিজে করে মেলাবে। আমি মানে ডেফিনেটলি দেখার পরে তোমরা ভিডিওটা পজ করবে এন্ড নিজে করবে d dx of x স্কয়ার প্লাস ax প্লাস b স্কয়ার। ওকে, এর ডিফারেন্সিয়েশন তোমরা করো, এর ডিফারেন্সিয়েশন করো, ভিডিওটা পজ করে আমি ততক্ষণে আনসার করছি। তাহলে কি হবে দেখো, x স্কয়ারেরও ডিফারেন্সিয়েট হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, তাই 2x হয়ে গেল। a হচ্ছে কনস্ট্যান্ট, এখানে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি সেটা বাদে যা থাকবে সেটা হবে কনস্ট্যান্ট, তাহলে a বাইরে এলো, x এর ডিফারেন্সিয়েশন হয় 1, অলরেডি আমি এখানে দেখিয়েছি, তাহলে 1 ইনটু 1 হবে, তাই এই লিখে রাখলাম। b স্কয়ার, b এখানে কনস্ট্যান্টের মধ্যে ট্রিট হবে, কেন, কারণ আমি আগেই বললাম যে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে সেটা ছাড়া যা থাকবে সেটা হবে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0, তাহলে এর आंसर কত হবে, এর आंसर হবে 2x a, এর आंसर হবে 2x a। এবার যদি তোমার মাথায় প্রশ্ন আসছে যে কেন আমি ডিফারেন্সিয়েশন শিখছি, ফিজিক্স আমার কি কাজে লাগবে, দেখো তোমরা ভেলোসিটির কনসেপ্ট তো জানো, যে হোয়াট ইজ ভেলোসিটি, যদি কোশ্চেন করি হোয়াট ইজ ভেলোসিটি, ইউ নো, ইয়েস, the change of displacement with respect to time, মানে
সরণের হার, ওকে, কোনো একটা কণার সরণের হারকে বলা হয় গতিবেগ। ওকে, তাহলে এখানে সেটাকে তার জন্য কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ওই ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম এটাকে যদি আমি খুব মাইনিউট ক্যালকুলেশন মানে বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিতে যদি চলে যায়, তাহলে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। এবার when delta t tends to 0 then delta s by delta t become ds dt। যেরকম ভাবে dy dx হলো ডেল্টা y বাই ডেল্টা x থেকে dy dx কিভাবে করলাম, when delta x tends to 0 I apply delta x tends to 0 then delta y by delta x become dy dx। okay, in the same way when we apply delta t tends to 0 then delta s by delta t become ds dt, and this ds dt is actually velocity of the particle, or you can say instantaneous velocity of the particle। okay, so এখানে আমরা এটা বুঝতে পারছি যে ddx of x square plus ax plus b square এর ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাবো। ওকে, এবার তোমাদের জন্য এখানে আমি নিজে এটা করে দিচ্ছি, ddx of x square plus a square x plus 2। ওকে, এর ডিফারেন্সিয়েশন করো তোমরা নিজেরা। ওকে, আনসার আমি বলবো না, আনসার তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। ওকে, চলো এইবার আগেরটা তো ডিফারেন্সিয়েশন আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলাম, এবার ডিফারেন্সিয়েশন আরো অন্য যে ফর্মুলাস আছে তার অ্যাপ্লিকেশন আমরা দেখব। ddx of sin 2x কি হবে ডিফারেন্সিয়েশন, ddx of sin mx এর ফর্মুলা ইউজ হচ্ছে। ওকে, ddx of sin mx এর ফর্মুলা ইউজ হচ্ছে। কি ফর্মুলা বলছে, m cos mx ফর্মুলা হচ্ছে ddx of sin mx এর ফর্মুলা হচ্ছে m cos mx। ওকে, তাহলে এখানে m এর জায়গায় 2 আছে, তাহলে 2 cos 2x এটা হবে এর आंसर। ওকে, ddx of যদি আমরা এখানে নিই x স্কয়ার sin x কি করে হবে, দুটোর প্রোডাক্ট আছে, কোন ফর্মুলা ইউজ হবে, ফর্মুলা দেখাই তোমাদেরকে, u into v ফর্মুলা নাম্বার 9 9 নম্বর ফর্মুলা যেটা সেটা ইউজ হবে। তো u into v এর ফর্মুলা যদি আমরা ইউজ করি, এখানে x স্কয়ার রয়েছে sin x রয়েছে, যাকে খুশি u ধরো যাকে খুশি v ধরো, কিন্তু আমি ওরকম ভাবে মনে রাখবোই না। কি করব, আমি ফর্মুলাটা লেখার সময় একটা কথা বলেছিলাম, বললাম দুটো যে ফাংশন থাকবে দুটো ফাংশনের একটাকে রেখে দিয়ে অন্যটা ডিফারেন্সিয়েশন প্লাস যাকে রেখে দিয়েছিলাম এবার তার ডিফারেন্সিয়েশন ইনটু অন্যটা। ওকে, তাহলে যাকে খুশি রেখে দাও, x স্কয়ার কে রেখে দাও, sin x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে cos x। ওকে, প্লাস এবার কাকে রেখে দেবো, যাকে আগে ডিফারেন্সিয়েট করেছিলাম sin x কে ডিফারেন্সিয়েট করেছিলাম, এবার x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, পাওয়ার সামনে আসবে পাওয়ার 1 কমবে, তাহলে আমরা आंसर কি পাচ্ছি x স্কয়ার cos x plus 2x sin x। ওকে, এবার তোমরা নিজেরা করো ddx of x স্কয়ার ln x। ভিডিওটা পজ করে নিজে করো x স্কয়ার ln x কিভাবে হবে, তাহলে ফার্স্ট যে একটা ফাংশনকে রেখে দেবো। ওকে, x স্কয়ার কে রেখে দিয়ে ln x এর ডিফারেন্সিয়েশন ইজ 1/x, অলরেডি আমরা ফর্মুলাতে লিখেছি, প্লাস এখানে এবার কাকে রেখে দেবো, এবার ln x কে রেখে দেবো, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন ইজ 2x। ওকে, তাহলে x এর সঙ্গে এখানে স্কয়ারটা কেটে গেল, x থাকবে প্লাস 2x প্লাস ln x। ওকে, এইটা হয়ে যাবে आंसर। ওকে, নেক্সট কোশ্চেন, ddx of e to the power x आंसर কত হবে, ফর্মুলা আবার আমি মনে করে দিচ্ছি যে ddx of e to the power mx এর ডিফারেন্সিয়েশন m e to the power mx, তাহলে m এর জায়গায় এখানে 1 আছে, তার মানে e to the power x হবে। এই রেসপেক্টে খুব মানে প্রচলিত একটা কথা রয়েছে যে e to the power x হচ্ছে গরু আর ddx হচ্ছে শকুন। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা কথা নিশ্চয় জানো যে শকুনের অভিশাপে গরু মরে না,
তাহলে এখানে ই টু দি পাওয়ার হচ্ছে গরুর মতো আর ডিডিএক্স হচ্ছে শকুনের মতো। যখন ই টু দি পাওয়ার এক্স এর উপর অ্যাপ্লাই হবে, ই টু দি পাওয়ার এক্স আনচেঞ্জ থেকে যাচ্ছে, অমনিই থেকে গেল। কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স যদি হয় তাহলে কিন্তু এম সামনে আসবে, ঠিক আছে? তাহলে এবার সেই ফর্মুলার এই কনসেপ্টটাকে ইউজ করে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে দিচ্ছি যে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, এর আনসার করো ইউ এন্ড ভি কনসিডার করে। ওকে, যাকে খুশি ইউ ধরতে পারো, যাকে খুশি ভি ধরতে পারো, সেই অনুযায়ী করো। খুব ইজিলি হয়ে যাবে। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, এর আনসার হবে কি আমি বলে দিচ্ছি। আনসার হচ্ছে 2x ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এইটা হবে এর আনসার। ওকে, আনসার মিললে লাইক করতে ভুলবে না। ওকে, ভেরি গুড। এবার জাস্ট মিনিট, এখানে স্লাইড অ্যাড করতে হবে। ওকে, তাহলে এবার আমরা নেক্সট যে কনসেপ্টে চলে আসবো সেটা হচ্ছে dx of just a minute ddx of sin square x। এবার দেখো এটা যেটা করলাম, এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চেন রুল। কারণ তোমরা sin x এর ফর্মুলা জানো, sin স্কোয়ার x এর ফর্মুলা দেওয়া নাই, বা cos স্কোয়ার x এর ফর্মুলা দেওয়া নাই। তাহলে একবার আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে চেন রুল। এবার চেন রুলটা কিভাবে অ্যাপ্লাই হয় দেখো, দুরকম ভাবে আমরা জিনিসটা শিখতে পারি। প্রথমে ফান্ডামেন্টাল জিনিসটাকে বুঝি, তারপরে ট্রিক ফরম্যাটে বুঝবো ফান্ডামেন্টালি কিভাবে করবো। দেখো, চেন রুলে আমি যে ফর্মুলাটা লিখে রেখেছিলাম সেই ফর্মুলাটা ছিল এইটা, যে dy dx এটা ইজ ইকুয়াল টু dy dw ইনটু dw dx। এখানেও আমাকে w কনসিডার করতে হবে কাউকে। কাকে w কনসিডার করব? আমি w ইজ ইকুয়াল টু sin x কনসিডার করলাম। ওকে, তাহলে আমরা কি পাবো যে d dx অফ w স্কোয়ার, এটা সমান লিখতে পারবো যে d dw w স্কোয়ার ইনটু dw dx। w স্কোয়ার কে w রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে, ইনটু d dx অফ w মানে sin x। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? cos x। w এর ভ্যালুটা বসিয়ে দাও, sin x cos x। এটা যদি ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে sin 2x এর আনসার হবে। ওকে, এবার এই যে যেটা করলাম এইটা হচ্ছে অ্যাকচুয়াল চেন রুলের প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করলাম। এবার এটা কিন্তু ট্রিক ফরম্যাটে করব। কি রকম ভাবে ট্রিক ফরম্যাটে করব? sin স্কোয়ার আছে তো sin স্কোয়ারটাকে আমরা কার ফর্মুলা জানি, স্কোয়ার ফরম্যাটে কার ফর্মুলা জানি, x স্কোয়ার। সাইনটাকে আমরা x ধরে নেব, ঠিক আছে? মানে আমি আমার নিজের কনভেনিয়েন্সের মতো ইউজ করলাম, ঠিক আছে? সাইনটাকে আমরা x ধরে নেব, তাহলে ওটা x স্কোয়ারের মতো লাগবে। মেন্টালি ওটাকে আমি x স্কোয়ার ধরছি। x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়? 2x হয়। ওকে, তাহলে এবার 2x যখন হয়, x এর জায়গায় যেহেতু আমি sin ধরেছি তাহলে 2 sin x হলো। এবার আমি কাকে x ধরেছিলাম? sin x কে x ধরেছিলাম। তো এবার যাকে x ধরেছিলাম ইনটু তার ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos x। খুব সহজ প্রসেস, কিন্তু তোমরা বুঝতে পারলে না আমি কি বললাম? আমি জানি বুঝতে অসুবিধা হয়েছে, আরেকবার বলছি। কি করলাম যে sin স্কোয়ার x যেটা আছে সেটার আমি যার ফর্মুলা জানি
কাকে x ধরবো? sin স্কয়ার x এ আমি ডিফারেন্সিয়েশন অফ sin x জানি, তো এই sin x কে x ধরবো। sin x কে যদি x ধরি তাহলে sin স্কয়ার x টা x স্কয়ার হয়ে যাবে। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? 2x, মানে 2 sin x লিখলাম। এবার যাকে x ধরেছিলাম এটা ইনটু সেইটা, এটা ইনটু তার ডিফারেন্সিয়েশন আমাকে করতে হবে। কাকে x ধরেছিলাম? sin x কে না x ধরেছিলাম, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন এবার গুণ হবে cos x। আরেকটা एग्जांपल নিচ্ছি, एग्जांपल নিলে তোমাদের ক্লিয়ার হবে আশা করি। d dx of cos স্কয়ার x, কার ডিফারেন্সিয়েশন জানি আমি? cos x এর ডিফারেন্সিয়েশন জানি, তাই cos x কে আমি মনে মনে x ধরে নেব। তাহলে এটা অ্যাকচুয়ালি x স্কয়ার আছে, x স্কয়ার কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, তাহলে আমি এখানে cos x কে x স্কয়ার, cos x কে তো x ধরেছি, তাহলে এটা হয়ে যাবে cos x। cosটাকে x এর মতো করে ট্রিট করব, তাহলে কি হবে? পাওয়ার সামনে এলো, পাওয়ার 1 কমলো, 2 cos x হলো। কাকে x এর মতো ট্রিট করেছি? cos কে। এবার cos এর ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা ইনটু cos এর ডিফারেন্সিয়েশন, এটা ইনটু cos এর ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস sin x। তাহলে sin x বসলো, আগে একটা মাইনাস sin। আর একটা নিচ্ছি एग्जांपल, d dx of tan স্কয়ার x। tan স্কয়ার আছে, এটা x স্কয়ারের মতো ট্রিট করব, tan স্কয়ার কে x স্কয়ারের মতো ট্রিট করব, মানে tan কে x এর মতো ট্রিট করব। কি হলো? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে। এবার tan x এর ডিফারেন্সিয়েশন হবে, যাকে x ধরেছিলাম তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x, এটা হলো आंसर। ক্লিয়ার হয়েছে? আরেকটা एग्जांपल নিচ্ছি, d dx of ln x স্কয়ার। দেখো ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়? ln x কার ডিফারেন্সিয়েশন জানি আমি? ln x এর ডিফারেন্সিয়েশন জানি, যার ডিফারেন্সিয়েশন জানি সেইটাকে আমি মনে মনে x ধরবো। তাই ln x এর ডিফারেন্সিয়েশন জানি, ঠিক আছে? তাহলে x স্কয়ারটাকে এখানে মনে মনে আমি x ধরে নেব, তাহলে ln x হয়ে গেল। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x হয়, মানে এখানে 1/x স্কয়ার হবে। এবার কাকে আমি x ধরেছিলাম? x স্কয়ার কে আমি x ধরেছিলাম, তাহলে x স্কয়ার কে x ধরে এবার x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে, x স্কয়ার ডিফারেন্সিয়েশন হবে 2x। তাহলে এর आंसर কি হয়ে যাবে? आंसर হয়ে যাবে 2/x। d dx of e to the power x স্কয়ার, কার ডিফারেন্সিয়েশন জানি? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন জানি, e টু দি পাওয়ার x স্কয়ারের আমি জানি না, e টু দি পাওয়ার x এর জানি। e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ই থাকে, তাই e টু দি পাওয়ার x স্কয়ার লিখে দিলাম, মানে x স্কয়ার কে আমি x এর মতো ট্রিট করেছি। বুঝতে পারছো তো ব্যাপারটা? e টু দি পাওয়ার x স্কয়ার কে e টু দি পাওয়ার x এর মতো ট্রিট করেছি, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার পেয়ে গেলাম আমি। এবার কাকে x ধরেছিলাম? x স্কয়ার কে আমি x ধরেছিলাম, তার ডিফারেন্সিয়েশন 2x। ক্লিয়ার? আর একটা एग्जांपल নিচ্ছি, আমি বুঝতে পারছি, কখনো বুঝতে পারছি না তোরা। দেখ e টু দি পাওয়ার ln x, ওকে, কার ডিফারেন্সিয়েশন জানি আমি? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন জানি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়? e টু দি পাওয়ার x ই হয়। তাহলে এটাকে আমি e টু দি পাওয়ার ln x কে e টু দি পাওয়ার x এর মতো ট্রিট করব, তাহলে e টু দি পাওয়ার ln x হলো। এবার তাহলে e টু দি পাওয়ার ln x কে e টু দি পাওয়ার x ধরলে x কাকে ধরছি আমি? ln x কে ধরেছি, এবার x যাকে ধরেছি তাকে এবার ডিফারেন্সিয়েট করতে হবে। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x হয়। তাহলে এটার आंसर হয়ে গেল e টু দি পাওয়ার ln x বাই x। ক্লিয়ার হয়েছে? এই অঙ্কগুলো থেকে আমি তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, d dx of sin ln x। sin ln x কি হবে? ভিডিওটা পজ করে তোমরা आंसर করো, আমি তারপর आंसर বলছি। sin x এর ডিফারেন্সিয়েশন জানি, sin ln x এর জানি না, তাহলে আমি এটাকে sin x ধরবো মনে মনে। sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos, তার মানে এটা cos ln x বসলো। এবার তাহলে sin ln x কে sin x ধরলে x আমি তাহলে কাকে ধরলাম? sin ln x কে আমি sin x ধরছি, তাহলে x কাকে ধরলাম? ln x কে ধরলাম। তাই এবার x যাকে ধরেছি তাকে ডিফারেন্সিয়েট করব, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। তাহলে এটা आंसर হয়ে যাবে cos ln x ডিভাইডেড বাই x। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে চেইন রুল। সবথেকে বেশি আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই 1 2 যেটা আমরা করলাম এটা, বাকি ফর্মুলাগুলো তোমাদেরকে সবই মনে রাখতে হবে।
তার অ্যাপ্লিকেশন আমরা পাবো। তো এই তো গেল ডিফারেন্সিয়েশন। এবার ডিফারেন্সিয়েশনের পরে যেটা আমরা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এবং সেটা আমরা করবো যেটা ডেফিনাইট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করি আগে, x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এবার এই সিটা কেন এলো সেটা আগে বুঝি। সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখানে x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। কি করে এলো দেখো, আমি আগেই বলি ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট একটা প্রসেস। ওকে, ফর্মুলাগুলো আগে সবকটা লিখে দিই, তারপরে আমি যাচ্ছি। sin mx dx integration cos mx e to the power mx dx এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে 1/x dx এর ইন্টিগ্রেশন। ln x plus c 1/x square dx minus 1/x plus c। আর ফাইনালি লোয়ার লিমিট আপার লিমিট fx dx এর ইন্টিগ্রেশন করলে fb minus f। এই হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাস। এই ফর্মুলাস গুলো মনে রাখলে মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার এই সিটা কেন আসছে? সিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট একটা প্রসেস। তাহলে এবার ডিফারেন্সিয়েশন মানে কোনো একটা ফাংশনে ডিফারেন্সিয়েট করলে যেটা পাবো তাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ওই মেন ফাংশনটা ফিরে পেয়ে যাওয়ার কথা। ও হ্যাঁ, এখানে আরেকটা আসবে, এইটারই আউটকাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকুয়াল টু x। এটা মনে রাখবো। তাহলে দেখো, যদি আমি x স্কোয়ার প্লাস 5 এইটার ডিফারেন্সিয়েশন করি কি পাবো? x স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন হয় 2x, 5 এর ডিফারেন্সিয়েশন হয় 0, তাহলে 2x পাওয়া যাবে। এবার 2x এর যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাওয়া যাবে? 2 পাওয়ার বাইরে গেল, x এর ইন্টিগ্রেশন পাওয়ার একবারে যতটা বাড়লো সেটাই নিচে নামে, পাওয়ার একবারে যতটা বাড়লো সেটা নিচে নামে, 2 2 কেটে গেল, x স্কোয়ার পেলাম। কিন্তু একটা কনস্ট্যান্ট আসার কথা ছিল যদি অপোজিট প্রসেস হয়, এবার সেই কনস্ট্যান্টটাকে আমি এখানে c লিখবো, আর সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। মানে যে কনস্ট্যান্টটা আমি পেলাম না সেটাকে থাকতেও পারে এবং সেটা নাও থাকতে পারে, 0 হতেও পারতো, তাই না, c হিসাবে লিখে রাখবো, ঠিক আছে। এটাকে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলবো। এক্সাম্পল করছি ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস 2 dx কি হবে? প্রত্যেকটা ইন্টিগ্রেশন হবে যেমন ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা টার্মের হতো, 2 বাইরে যাবে, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, dx হবে। x স্কোয়ার ইন্টিগ্রেশন পাওয়ার একবারে যতটা বাড়ে সেটাই নিচে নামে, প্লাস 2a dx এর ইন্টিগ্রেশন অনলি x, পুরোটার সঙ্গে প্লাস c থাকবে। এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এর আনসার। এবার মানে এর আনসার হলো এটা। এবার এই ইন্টিগ্রেশনটা যদি আমি ডেফিনাইট ইন্টিগ্রেশন করতাম, ডেফিনাইট ইন্টিগ্রেশন কি? একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকবে। ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে x কিউব এইবার
x এর জায়গায় যদি আমি 2 পুট করি, মানে এই আপার লিমিটটা এবার পুট করতে হবে, লোয়ার লিমিটটা পুট করতে হবে। ফর্মুলাটা দেখো, ওই যে এফ বি মাইনাস এফ এ, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট পুট করে এবার কি পাবো ভ্যালুটার, x এর জায়গায় 2 পুট করলে 8/3 প্লাস 4 মাইনাস x এর জায়গায় 1 পুট করব, x এর জায়গায় 1 পুট করলে এবার আসবে 1/3 প্লাস 2। এটা মাইনাস করব, মাইনাস করলে ভ্যালু কত আসবে 7/3 প্লাস 2। সলভ করলে যেটা আসবে 3, এখানে 3 দুগুণে 6 মানে 13। এটা आंसर আসবে। এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। এই দুটো প্রসেস তোমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে। আমি এই করসপন্ডিং একটা ইন্টিগ্রেশন তোমাদেরকে আমি দিয়ে রাখছি, তোমরা নিজেরা করবে। sin x dx 0 to π/2, এটা একটা করবে। 2 নম্বর ইন্টিগ্রেশন x² প্লাস 2x dx 1 থেকে 3, এটা কি করবে sin x এর ইন্টিগ্রেশন হয় যেটা মাইনাস cos x, এন্ড একবার x এর জায়গায় আপার লিমিট বসাতে হবে, আবার লোয়ার লিমিট। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিটের ভ্যালু যেটা পাবো সেটা থেকে আমরা লোয়ার লিমিটকে মাইনাস করব। ওকে, লোয়ার লিমিট থেকে পাওয়া ভ্যালুটাকে মাইনাস করব। নিচেরটাও তাই, এই দুটো অঙ্ক তোমরা করবে, তাহলে ইন্টিগ্রেশনটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এবার প্রথমটার আনসার আমি করে রাখছি, ভিডিওটা পজ করে তোমরা পড়ো। প্রথমটার আনসার হবে মাইনাস cos x আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0, মানে একবার cos π/2 মাইনাস cos 0 করতে হবে, সেটা তোমরা নিজেরা করবে, দেখবে কি আনসার আসছে। এখানে ইন্টিগ্রেশন করলে x² এর ইন্টিগ্রেশন করলে x³/3 হয়, এখানে 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, x এর ইন্টিগ্রেশন করলে x²/2, 2 কেটে যাবে, x² থাকবে। এইটা আসার পরে এখানে আপার লিমিট 3 লোয়ার লিমিট 1 পুট করতে হবে। আপার লিমিট মানে x এর জায়গায় আবার 3 পুট করে এই ভেতরের ভ্যালুটা কত আসে দেখতে হবে, x এর জায়গায় 1 পুট করে ভেতরের ভ্যালুটা কত আসে দেখতে হবে, দুটোকে মাইনাস করতে হবে, তাহলেই তোমরা এর আনসার পাবে। ঠিক আছে, আনসার বার করে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, এবং এরকম ভাবে তোমরা জিনিসটা যেটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এখানেই তোমাদের বেসিক ম্যাথমেটিক্সের ওয়ান শট শেষ হলো। এবার এখানে যা যা ম্যাথমেটিক্স আমি কভার করেছি সেই ম্যাথমেটিক্স গুলো আমাদের থ্রু আউট দ্য ফিজিক্স আমাদের কাজে লাগবে, এবং 1 by 1 আমরা যে লেকচারস গুলো আপলোড করবো সেখানে তার অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাবে। এবং ইন কেস অফ এনি ডাউট ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং আমি চেষ্টা করব তার করসপন্ডিং ভিডিও আপলোড করে তোমাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল and definitely share with your friends.